কিন্তু কমতে কমতে যাচ্ছে। আমাদের যে নদিয়াতে একটি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট আছে, স্টেট হর্টিকালচার ফার্ম কৃষ্ণনগরে, সেখানে মাত্র 50 প্রজাতির আমকে আমরা সংরক্ষণ করেছি। কিন্তু আরো কত ধরনের আম আছে তার কিন্তু শেষ নেই, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে না। চালের কথা উনি বললেন, কত ধরনের চাল, শুধু চাল নয়, বেগুন, পেঁয়াজ, শাক, মানে বৈচিত্র্য অপরিসীম। এবং জীব বৈচিত্র্য বলতে প্রাণীর বৈচিত্র্য না, শাক সবজি, পোকা মাকড়, প্রাণী, সবকিছু, মাছ, সবকিছুরই বৈচিত্র্য। এর রক্ষা না করলে কিন্তু আমাদের পরিবেশ আস্তে আস্তে কিন্তু অধঃপতনের দিকে এগিয়ে যাবে। তাই আমাদের দায় এই পরিবেশকে রক্ষা করা। অনেকে হয়তো জিজ্ঞেস করবেন, ঠিক আছে আমি আমার বাড়িতে একটা কিচেন গার্ডেন করব, কিন্তু এই যে ট্র্যাডিশনাল ভ্যারাইটি, যে বীজগুলো হারিয়ে যাচ্ছে, আমি কোথায় পাবো? দোকানে গিয়ে তো ওগুলো পাবো না। দোকানে গিয়ে তো বাণিজ্যিক যা পাওয়া যায় বীজ সেটাই পাবো। তাই বৈচিত্র্য পর্ষদ বা বায়োডাইভার্সিটি বোর্ড কিন্তু এই বীজগুলো সংরক্ষণের চেষ্টা শুরু করেছে। অনেকগুলো জায়গায় এগুলো সংরক্ষিত হচ্ছে এবং আমি খুব আনন্দের সঙ্গে জানাতে চাই যে আমাদের সল্টলেকেই একটা ছোট আউটলেট খুব শিগগিরই তৈরি হবে, মানে হয়তো 2-1 দিনের মধ্যেই চালু হবে, বিগ বাজারের ঠিক পাশেই আইবি ব্লকে। সেখানে কিন্তু আমরা নানা ধরনের এরকম চাল, নানা ধরনের বীজ, এগুলোকে জনসাধারণের জন্য বিক্রির জন্য রাখবো। আমরা একটা কথা বারবার শুনি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা আমার পূর্ববর্তী বক্তা চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড বললেন। সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কি? সাস্টেনেবল ডেভেলপমেন্টের ঠিক এক্সাক্ট বাংলা কিন্তু হয় না। স্থিতিশীল উন্নয়ন বলা যায়, সুস্থায়ী উন্নয়ন বলা যায়, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে যেটা ঠিক সেন্সটা যেটা, সেটা কিন্তু লস্ট ইন ট্রান্সলেশন। সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে আমরা প্রকৃতি থেকে যা নিচ্ছি সেটা প্রকৃতিকে কিছু হলেও ফিরিয়ে দিচ্ছি, এবং আমরা যখন উন্নয়ন করছি তখন প্রকৃতিকে যথাসম্ভব কম ক্ষতি করে যদি উন্নয়ন করতে পারি, তবেই সে উন্নয়ন দীর্ঘস্থায়ী হতে পারে। নয়তো কিন্তু সে উন্নয়ন দীর্ঘস্থায়ী শুধু হবে না তা নয়, ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা। তাই আমরা বারবার বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সুতরাং আমাদের প্রতিটি যে প্রতিটি অ্যাকশনের মধ্যে কিন্তু আমাদের এই সাস্টেনেবিলিটি কথাটা মনে রাখা দরকার। আমি খুব বেশি আর থিওরিটিক্যাল নলেজ দেব না, কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড আর পরিবেশ দপ্তরের তরফ থেকে কয়েকটা যে কাজ করেছি, খুব ছোট করে বলি। আমরা আমাদের যে ট্র্যাডিশনাল ক্রপ, সেগুলোর জন্য আমরা বিভিন্ন জায়গায় তার চাষ করছি, এবং এটার যে বীজ সেটা আমরা 12টা জায়গায় সংরক্ষণ করছি, এবং খুব শিগগিরই আমাদের যে নতুন একটা ইউনিট হবে সেখানেও আমরা রাখবো। আমরা মাছের কথা বললো, অনেক রকম মাছ, যেরকম ট্যাংরা, ন্যাদোস, পুঁটি, চেলা, শোল, ল্যাটা, কই, মাগুর, সরপুঁটি, এগুলো আমরা ছোটবেলায় প্রচুর খেতাম, কিন্তু এখন কিন্তু আমরা খুব বেশি বাজারে পাই না। এই মাছগুলো সংরক্ষণের মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীববৈচিত্র্য শুধু রক্ষা নয়, আমাদের কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টও সম্ভব। তাই এই মাছগুলোর আমরা চাষ করছি বিভিন্ন জায়গায়, এবং আশা করি চাষিদের প্রশিক্ষণের মাধ্যমে বাজারে অনেক বেশি এইসব মাছ নিয়ে আসতে পারবে। এইসব মাছগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। সাধারণ মানুষের অনেকেরই যাদের নানা রকম শারীরিক সমস্যা আছে, তারা কিন্তু এই মাছ খেয়ে উপকৃত হবে। এছাড়া আমরা বিভিন্ন জায়গায়, যেটা বলা হলো, এখানে স্কুলের ছেলেমেয়েরা আছে, আমরা স্কুলগুলোতে এবং অন্যান্য জায়গায় কিছু কিছু কাজ করছি, যেগুলো স্কুলগুলো কিন্তু অবশ্যই করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে প্রজাপতি পার্ক, বাটারফ্লাই গার্ডেন। বিশেষ ধরনের গাছ লাগালে কিন্তু বাটারফ্লাই নিজে থেকেই আসবে। স্কুলে স্কুলে এটা করা যেতে পারে, আমরা সাহায্য করতে পারি, কিন্তু স্কুলকে দেখতে হবে যাতে এটা নষ্ট না হয়ে যায়। আমরা স্কুলে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে কিচেন গার্ডেন করতে পারি।
সেটাও কিন্তু আমরা যেটা সাহায্য সেটা করার পর রক্ষার দায়িত্ব কিন্তু সেই স্কুল বা অঙ্গনওয়াড়ি সেন্টারেরই হতে পারে। আমরা একটু আগে যেটা বলা হলো সেটা হচ্ছে আমরা এই স্কুলে মেডিসিনাল প্লান্টের চাষ করতে পারি। আমরা যে কতগুলো গাছ আছে পুরনো দেশি গাছ, সেগুলো সংরক্ষণ, সেগুলো যাতে কেটে না দেওয়া হয় তার ব্যবস্থা করতে পারি। স্কুলে স্কুলে আমরা গ্রিন ফেন্সিং যেটা কথা হলো, এবং এই গ্রিন ফেন্সিং এ যে মেডিসিনাল প্লান্ট হবে সেটা বাচ্চাদের ছোটখাটো অসুখ বিসুখ, যেমনি হয়তো কোনো বাচ্চার শরীরে আয়রন ডেফিসিয়েন্সি আছে, তাদের এই কুলেখাড়া পাতা, এরকম মানে অনেক রকম আমাদের ট্র্যাডিশনাল নলেজ আছে, কিন্তু সেই নলেজে যে গাছগুলো, সেই গাছগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে কিনবো সেটা জানে না। সেটা যদি আমরা স্কুলগুলোতে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতেই চাষ করি, আমরা কিন্তু ওগুলো সহজেই পেতে পারি। আমরা কি এটা জানি যে একটা জিনিস আছে যাকে বলা হয় অ্যাক্সেস বেনিফিট শেয়ারিং। প্রকৃতি থেকে আমরা যে জিনিসগুলো নিচ্ছি, এই যেটা আমি একটু আগে বললাম মেডিসিনাল প্লান্ট, হতে পারে সমুদ্র থেকে আমরা মাছ নিচ্ছি, হতে পারে জঙ্গল থেকে আমরা কিছু পাতা নিচ্ছি, এইগুলো যে আমরা নেচার থেকে টেনে নিচ্ছি, আমরা কিন্তু নেচারকে আর ফিরিয়ে দিচ্ছি না। তাই একটা এখন চালু করার আমাদের প্রচেষ্টা, সেটা হচ্ছে অ্যাক্সেস বেনিফিট শেয়ারিং। এখানে বড় বড় যারা প্রতিষ্ঠান আছে, যারা প্রকৃতি থেকে জিনিস আহরণ করছে, তারা তাদের যে প্রফিট তার একটা অংশ কিন্তু বায়োডাইভার্সিটি বোর্ডকে দেবে, এবং সেই টাকায় বায়োডাইভার্সিটি বোর্ড সেই অঞ্চলের মানুষদের উন্নয়নের কাজে লাগাবে। আমি একটা জাস্ট এক্সাম্পল হিসাবে বলছি, একটা কোম্পানি হয়তো একটা ট্রাইবাল ভিলেজ থেকে অনেক হয়তো বিশেষ ধরনের কোনো পাতা, সে অ্যালোভেরা পাতাও হতে পারে বা সেটা কোনো তুলসী পাতাও হতে পারে, নিয়ে এলো, নিয়ে এসে তাদের পণ্য বোতলের মধ্যে ভরে বাজারে বিক্রি করছে। এবার সেই যে ট্রাইবাল মানুষগুলো, তাদের জন্য যদি ওরা অ্যাক্সেস বেনিফিট যেটা, সেটার জন্য টাকা দেয়, তাহলে সেখানে ছোট ছোট রাস্তা করে দেওয়া, শেড করে দেওয়া, গার্ডেন করে দেওয়া, এইসব কাজগুলো কিন্তু আমরা করতে পারি। এবং এটা আমাদের অনেক বেশি বাড়াতে হবে, কারণ নেচার থেকে আমরা শুধু নিয়ে যাই, যে সাধারণ মানুষ যারা নেচারের কাছাকাছি থাকে, নেচারের থেকেই তারা রিসোর্স আহরণ করে জীবিকা নির্বাহ করে, তাদের জন্য আমরা ভাবি না। এবার কিন্তু তাদের জন্য শুধু নেচার নয়, নেচারকে রক্ষা করে যে মানুষগুলো, তাদের কথাও ভাববার সময় এসে গেছে। এখানে যে ছেলেমেয়েরা আছে তাদের বলি, তোমাদের বায়ো ট্যুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করি, সেমিনার করি, আমরা এখানে এক্সিবিশনও হয়েছে, আমরা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, ফটোগ্রাফি কম্পিটিশন এগুলো করে রাখি। স্কুলের যে দেয়াল আছে, দেয়াল পেন্টিং এর ব্যাপারে আমরা সাহায্য করি, নানা ধরনের আমরা ট্রেনিং দিই। আমাদের প্রতিটা গ্রাম পঞ্চায়েতে আমরা বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি করেছি, এবং একটা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, যেটাতে সমস্ত ওই এলাকার সমস্ত যে স্থানীয় গাছপালা পশু পাখি আছে তার লিস্ট আছে, সেটাকে বলা হয় পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। সেটা প্রত্যেকটা জিপিতে আমরা রাখতে বলেছি। অনেকগুলোই তৈরি হয়েছে, এগুলো অনেকগুলো আমরা আপডেট করছি, দেখছি যাতে ওগুলো ঠিক মতো আমাদের মেনটেন হয়। এবং আমরা একটা বায়োডাইভার্সিটি ইনফরমেশন সিস্টেম বানিয়েছি, ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি ইনফরমেশন সিস্টেম। এটা গুগল করলেই বায়োডাইভার্সিটি সংক্রান্ত আমাদের রাজ্যের সমস্ত ইনফরমেশন ওখানে পাওয়া যাবে, এবং যেটা খুবই চিত্তাকর্ষক ইনফরমেশন। আমাদের যে রাজ্যের বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য কি, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না, কিন্তু আমাদের সকলকে মিলে এই বৈচিত্র্যকে রক্ষা করতে হবে, তবেই নেচার রক্ষা পাবে, তবেই মানুষ রক্ষা পাবে, এবং তবেই আমাদের যে প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, তারা রক্ষা পাবে। আশা করি আমরা সকলে মিলে এই কাজটা করতে পারবো। ধন্যবাদ। ম্যাডামের কথা শুনতে শুনতে যে কথা উনি বলছিলেন, যে বিভিন্ন জেলা থেকে যে চাল রয়েছে, যে চালের ধান যেগুলো হারিয়ে যাচ্ছে, আমাদের এখানে বীরভূম, আলিপুরদুয়ার, দক্ষিণ 24 পরগনা থেকে কৃষকরা তাদের চাল নিয়ে এসেছেন,
ম্যাডাম ইতিমধ্যেই বীরভূমের চাল নিঃশেষিত। যারা এখানে আছেন আপনারা যাওয়ার সময় সেই চাল, দুধের স্বর, কবিরাজ শাল, এই চালগুলো কিন্তু আপনারা এখান থেকেই সরাসরি নিতে পারবেন। আর যে আমের কথা বলছিল, আপনারা যদি আমাদের যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 10টা যে হেরিটেজ সাইট রয়েছে তার মধ্যে ম্যাডাম যেটি উল্লেখ করলেন, মানে হর্টিকালচার সোসাইটি কৃষ্ণনগরে যেটি কোম্পানির বাগান নামে পরিচিত, সেখানে কিন্তু এখনো কোহিনুর আম গাছগুলো দাঁড়িয়ে আছে। আপনারা গিয়ে কিন্তু সেই স্থানগুলো দেখে আসতে পারেন। জীব বৈচিত্র্য নিয়ে সচেতনতা বাড়াতে এগুলো কিন্তু খুবই কাজে লাগবে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মাননীয় চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র মহাশয়। এবারে শুনবো তাঁর কথা। নমস্কার, সুপ্রভাত। মঞ্চে আছেন মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, আমার সব সহকর্মীরা, স্বপ্নময়দা, আমার অনেক দিনের বন্ধু স্বপ্নময়দা আছেন, আর সামনে শিক্ষক শিক্ষিকারা আছেন, ছাত্রছাত্রীরা, মিডিয়ার বন্ধুরা, সকলকে আমি আজকে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য পরিষদের দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবারের যে থিমটা বেছে দেওয়া হয়েছে, হারমোনি উইথ নেচার, অর্থাৎ প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণ জীবনযাপন। আমি খুব সংক্ষেপে বলবো যে এর পরিপ্রেক্ষিতটা কি। চলুন শুরু করা যাক রবীন্দ্রনাথকে দিয়ে। বাঙালির কোনো কথাই তাকে ছাড়া শুরুও হয় না, শেষও হয় না। 1924 সাল তিনি লিখছেন, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। এই সময় বেঁচে থাকলে তিনি কি লিখতেন আমি জানি না। আর এই ঠিক 100 বছর পরে 2024-এর WWF এর লিভিং প্ল্যানেট ইন্ডেক্স রিপোর্টটা যদি আপনারা খুলে দেখেন, তাহলে তাতে বড় করে বোল্ড করে প্রথম পাতায় লেখা আছে যে 1970 সাল থেকে পৃথিবীতে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের সংখ্যা 73% কমেছে। ঠিক এই সময়কালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা 370 কোটি থেকে 800 কোটি অতিক্রম করেছে। ফলে আপনি বুঝতে পারছেন যে কি বিপুল চাপ পড়েছে। বলা হচ্ছে যে এ পর্যন্ত যা চেনা গেছে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী 80 লক্ষ, তার মধ্যে অন্তত 1 লক্ষ বিপন্ন, অর্থাৎ প্রতি 8টিতে একটি করে প্রাণ বিপন্ন। এটা কেন বলো? প্রথম যদি ইতিহাস খুলে আপনি দেখেন, প্রথম শুরু হয় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালে সারা পৃথিবী জোড়া অর্গানিক এগ্রিকালচার, অর্থাৎ জৈব কৃষি থেকে আমরা আস্তে আস্তে রাসায়নিক কৃষির দিকে ঝুঁকলাম। আমাদের দেশে সেই ঢেউটা আসে 60-এর দশকে, যখন সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল। আপনাদের মনে থাকতে পারে, শিক্ষকরা তো নিশ্চয়ই জানেন, ডিডিটিকে যিনি কীটনাশক হিসেবে প্রথম ব্যবহার করেছিলেন, সেই ডক্টর মুলার, তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এবং চার্চিল বলেছিলেন এ এক অলৌকিক শক্তি সম্পন্ন আবিষ্কার। কিন্তু কয়েক বছর পরে প্রকৃতিতে তার ভয়ঙ্কর ক্ষতিকর প্রতিক্রিয়া, জীব বৈচিত্র্যের তার ক্ষতিকর প্রতিক্রিয়া দেখে ইউরোপ জুড়ে ডিডিটির ব্যবহার নিষিদ্ধ হয়। আপনাদের মনে থাকবে ব্যাসেল গার্স্টেনের কথা। 1962 সালে তিনি লিখলেন সাইলেন্ট স্প্রিং। তিনি বললেন যে এটা পেস্টিসাইডস নয়, এটা বায়োসাইড, সমস্ত জীব বৈচিত্র্যকে ধ্বংস করে দেবে। তার জন্য তাকে অনেক লাঞ্ছনা, অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। আমাদের দেশেও এটা পরম্পরায় হয়েছে। তারপরে এলো ইংল্যান্ডের শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। দুপারে সারা পৃথিবী জোড়া নদীর পাড়গুলো জুড়ে যে শিল্প স্থাপিত হলো, কোনো রকম পরিবেশের বিধিনিষেধ ছিল না বলে এক কারখানা থেকে বর্জ্য জল এসে নদীগুলোতে মিশল, প্রথম টেমসে, তারপরে গঙ্গায় এবং পৃথিবীর অন্যান্য দেশে। টেমস একসময় এত দূষিত হয়েছিল যে লন্ডন পার্লামেন্ট 10 দিনের জন্য বন্ধ করতে হয়েছিল। লন্ডন ছেড়ে তখন লোকজন পালাচ্ছে। দ্বিতীয় হচ্ছে শিল্পের বর্জ্য যত্রতত্র যেখানে ফেলা শুরু হয়ে গেল, সেখান থেকে একটা সংকট। আর তৃতীয় যেটা হলো সলিড ওয়েস্ট আর লিকুইড ওয়েস্ট এবং ভূজীব বৈচিত্র্যের উপর আঘাত। অনেকে সতর্ক হলেন। 1883-তে ফ্রেডেরিক এঙ্গেলস ডায়ালেকটিক্স অফ নেচার লিখলেন। প্রথমে জার্মান ভাষায় লিখেছিলেন, ফলে সারা পৃথিবী জোড়া বহু মানুষ পড়তে পারেনি। 1925 এটা ইংরেজিতে অনুবাদ হয়। তিনি লিখছেন, তার একটা প্যারাগ্রাফ আপনাদের আমি স্মরণ করাবো। তিনি বলছেন যে প্রকৃতিকে তুমি জয় করেছো এটা ভেবে বেশি তৃপ্ত হও না।
প্রতিটা জয়ের জন্য প্রকৃতি তোমার কাছে প্রতিশোধ নেবে। তুমি প্রথম দিকে কিছু সুফল পাবে, কালক্রমে কুফলের মাত্রাটা সুফলকে অতিক্রম করবে। তিনি বলছেন তুমি তোমার রক্ত মাংস অস্তিত্ব নিয়ে প্রকৃতির অংশ মাত্র, তুমি অংশ হয়ে সমগ্রকে জয় করার চেষ্টা করো না, তুমি এই যুদ্ধে জিতবে না। এটা বলছেন তিনি 1883 সালে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কুফল। অত দূরে যাওয়ার দরকার নেই। 1922 আবার রবীন্দ্রনাথের কথায় ফিরে আসি। শান্তিনিকেতনে তিনি অভিভাষণ দিচ্ছেন, বলছেন গাছপালা জীবজন্তু প্রকৃতির কাছ থেকে যে সম্পদ পাচ্ছে তা আবার তারা প্রকৃতিকে ফিরিয়ে দিয়ে আবর্তন চক্র সম্পূর্ণ করে। মানুষই হচ্ছে একমাত্র প্রাণী, সে তার আর প্রকৃতির মাঝে একটা বিচ্ছিন্নতা তৈরি করছে। তিনি বলছেন আমরা যখন দেখি প্রকৃতিকে খালি ক্রমাগত নিচ্ছি আর কিচ্ছু ফিরিয়ে দিচ্ছি না, তখন বুঝতে পারি দেউলে হতে আর কি বেশি দেরি নেই। এটা বলছেন 1922 সালে। 1934 আরেকটি অভিভাষণে তিনি বলছেন প্রকৃতিকে অতিক্রম করার চেষ্টা কিছু দূর পর্যন্ত সয়, তারপরে আসে বিনাশের পালা। আপনি সর্বত্র বিনাশের পালা চিহ্ন দেখতে পাচ্ছেন। আপনি যদি ল অফ ইকোলজির দুটো লয়ের কথা আমি আপনাদের স্মরণ করাবো। একটা হচ্ছে তিনি বলেন আমরা এমন এক বাস্তুতন্ত্রে বাস করি যেখানে প্রতিটা প্রাণের সাথে সম্পৃক্ত। মানব জাতি একা বাঁচতে পারবে না। দ্বিতীয়টা হচ্ছে, সেটা সবচেয়ে প্রিয় আমার, তাতে বলা হচ্ছে নেচার নোজ দ্য বেস্ট, প্রকৃতি সবচেয়ে ভালো প্রকৌশল জানে, তাকে শ্রদ্ধা করতে শেখো, তাকে অতিক্রম করার চেষ্টা করো না। শিল্প বিপ্লবের পর বিশ্বজোড়া একটা নতুন ইঞ্জিনিয়ারিং এর জন্ম হয়, সেটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং অব দি কমান্ড অ্যান্ড কন্ট্রোল অব দি নেচার, অর্থাৎ প্রকৃতির উপর আধিপত্য বিস্তারের প্রকৌশল। নতুন যে ভাবনাটা এসছে এটাকে বলা হয় ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণভাবে উন্নয়নকে গড়ে তোলা। আমি শেষ করব একজনের কথা বলে, ইনি আমার খুব প্রিয়, ইনি ক্যানাডিয়ান অ্যাস্ট্রোফিজিসিস্ট। তিনি 1932 সালে জন্ম, 23 সালে মারা যান। মৃত্যুর আগে তিনি বলছেন যে মানুষকে দেখলে আমার খুব একটা অপ্রকৃতস্থ প্রাণী মনে হয়। সে যে ঈশ্বরকে কোনোদিন দেখেনি তাকে সে প্রতিদিন পুজো করে, শ্রদ্ধায় পুজো করে, আর যে প্রকৃতিকে সে প্রতিদিন দেখছে তাকে সে প্রতিদিন ধ্বংস করে দেয়। বোঝে না ঈশ্বর যদি অবস্থান করেন তাহলে প্রকৃতির মধ্যেই অবস্থান করেন। ফলে আসুন আমরা একবার স্মরণ করি রবীন্দ্রনাথ, হুবার্ট রিভস বা এঙ্গেলস বা আমাদের আরো যারা লিখতে পারতেন যে একদা ভারতের কোন বনতলে কে তুমি মহান প্রাণ কি আনন্দ বলে, উচ্চারি উঠিলে উচ্চে শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত শোনো দেবগণ, আমি জেনেছি তাহারে আধারের পারে যিনি মহান্ত পুরুষ, তারে যিনি তার পারে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাই। ভালো থাকবেন সকলে, নমস্কার। Lives of great men all remind us we can make our lives sublime. আমরা যদি তাদের জীবনীগুলো অন্তত জানতে পারি, পড়তে পারি, তাহলে আমরা অন্তত আমাদের জীবনটাকে কিছুটা অন্তত উন্নত করতে পারবো। নকশিকাঁথার মাঠের মতো যে পৃথিবী, তার মধ্যে ফুল ফুল মানুষ, প্রজাপতি মানুষ, হাতি ঘোড়া মানুষ, এপর ওপর মানুষ, লাল সুতোর, নীল সুতোর, হলুদ সুতোর, এইসব মানুষ দেখি। যা দেখি অন্যদের দেখাতে চাই। ক্যানভাসে পারি না, সেলুলয়েডে পারি না, তাই বাচ্য ব্যবহারের চেষ্টা করি, অক্ষরে চেষ্টা করি। এ কথাগুলো লেখা ছিল 1995 সালের প্রতিক্ষণ থেকে একটি ছোট গল্প বেরিয়েছিল, যে মানুষটি, সেই মানুষটি 2005 সালে বঙ্কিম পুরস্কার পেয়েছেন অবন্তীনগরের জন্য, 2015 সালে হলদে গোলাপের জন্য আনন্দ পুরস্কার পেয়েছেন। কিন্তু সলতে পাকানোর পর্বটা ছিল অনেক আগে। 1998-99 সালে বিজ্ঞান বিভাগের সন্ধিক্ষণ বলে যে অনুষ্ঠান হতো, সেখানে প্রচুর চিঠিপত্র আসতো। সে মানুষটি আবহাওয়া অফিস থেকে কাজ শুরু করেছিলেন, আকাশবাণীর বিজ্ঞান বিভাগে প্রায় 2 দশক কাজ করেছেন। কাজ করতে করতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, শুধু পশ্চিমবঙ্গ নয়, আকাশবাণীর বিভিন্ন স্টেশনে তিনি যেখানে যেখানে গেছেন সেখান থেকেই এক একটা উপন্যাস তৈরি হয়ে গেছে। শেষ করেছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কাজ করতে করতে। আমাদের মধ্যে আজকে সেই মানুষটি রয়েছেন, শ্রী স্বপ্নময় চক্রবর্তী, যে মানুষটির কথা আমাদের মেম্বার সেক্রেটারি ম্যাডাম, আমাদের চেয়ারম্যান সাহেব বারে বারে বলেছেন। তাদের কথায় আমরা এবারে শুনবো সেই মানুষটির কথা।
আগে যিনি বললেন তিনি রশ্মি সেন, তিনি বায়োডাইভার্সিটি অফিসার। ওনার সাথেই একদিন দেখা করবো। নানান স্কুলের কাজগুলো বললেন, আপনারা শুনলেন। সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বায়োডাইভার্সিটি বোর্ডে যারা আছেন ওপরে তাদের, এবং এখানে মঞ্চে যারা আছেন সবাই বিশিষ্ট, সবার নাম বলছি না, তাদের এবং আপনাদের সবাইকে আমার নমস্কার এবং ধন্যবাদ জানাই। এটা একটা গুরুত্বপূর্ণ দিন, সারা পৃথিবীতে এই দিনটা পালন করা হয়, জীব বৈচিত্র্য। কারণ সবার জন্য সবাই মিলেই আমরা পৃথিবীতে বেঁচে আছি, এটাই হচ্ছে কনসেপ্ট। মানুষ একা বাঁচতে পারে না। মানুষের একা প্রাণী হিসেবে, মানুষ যদি একা প্রাণী হতো মানুষ বেঁচেই থাকতে পারতো না। আমি ছোট করেই বলবো, কিন্তু অনেক কিছুই বলার আছে। আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে আমাকে একজন লেখক, আমি তো এইসব মানে বিজ্ঞানের বিষয় কেন আমায় বলছেন। আমি হিমাদ্রিবাবুকে বলেছিলাম, তা হিমাদ্রিবাবুই একটা কাকে দিয়ে একটা পাঠিয়ে দিল একটা পেপার, একজন কেউ আমার গল্পগুলোর মধ্যে কোথায় কি পরিবেশ সচেতনতা আছে, জীববৈচিত্র্যের কথা আছে, খুঁজে বের করে কেউ একজন প্রবন্ধ লিখেছিলেন, সেটা একটা পাঠিয়ে দিলেন আমার। তখন আমি চিন্তা করে দেখলাম, বিচ্ছিন্নভাবে তো লিখেছি অনেক যাকে, কারণ এটা তো আমাদের মানে দৈনন্দিন জীবনের বিষয়, সুতরাং আমাকে তো লিখতেই হবে, লিখতে হয়েছে। 1920 সালে, এটা আমি একটা পুরনো কথা, কৃষ্ণকমল ভট্টাচার্যের একটা বই অনেকদিন আগে পড়েছিলাম, আজকে হঠাৎ মনে পড়ে গেল। সেটা হচ্ছে হ্যামিল্টনগঞ্জ গোসাবা, সেখানে সাহেব হ্যামিল্টন মশাই ওখানে আছেন। তা সেইখানে হঠাৎ দেখা গেল যে মানে একদম পাওয়া যাচ্ছে না, মাছের বড্ড অকাল হয়ে গেছে। সুন্দরবনের খাড়ি অঞ্চলে মাছ পাওয়া যাচ্ছে না, সে কি ব্যাপার, মাছ নেই কেন? একজন সাহেব বিশেষজ্ঞকে আনা হয়েছিল, তা উনি বললেন এই জন্য দায়ী হচ্ছে কুমির নিধন। তো কুমির নিধন মানে সাহেবরা একটা জিনিস করতো, তখন গিয়ে বন্দুক নিয়ে গিয়ে সুন্দরবনে গিয়ে খুব কুমির মারত, আর সুন্দরবনে প্রচুর কুমির ছিল। এই সাহেবরা কুমির গুলো মারতো। তা কুমির মারলে মাছের অভাব হবে কেন? ব্যাপারটা কুমির মারা গেলে তো মাছ বাড়বে, কুমির তো মাছ খায় না। অদ্ভুত ব্যাপার, পরে বোঝা গেল কি ব্যাপার। কুমির এমন কিছু মাছ খায়, যেমন বোয়াল জাতীয় মাছ, আরো এমন কিছু বড় বড় মাছ কুমির খায়। বোয়াল মাছ ছোট ছোট মাছগুলোকে খায়। এই যে বোয়াল মাছ জাতীয় যে মাছগুলো আছে, সেই মাছগুলো যদি কুমির খায়, কুমির তো ছোট মাছ খায় না, ছোট মাছের দিকে কুমিরের নজর নেই, কুমিরের নজর হচ্ছে বড় মাছের দিকে। আর বড় মাছগুলো যদি কুমির যদি বড় মাছগুলো খেয়ে নেয়, তাহলে কি হচ্ছে, বড় মাছগুলো তো মানে বড় মাছগুলো খেয়ে নেয়, আবার বড় মাছের উপর নির্ভর করে আবার ছোট মাছেরা বাঁচে। তখন মাছ পাওয়া যাচ্ছে না, কুমির পাওয়া যাচ্ছে না, বড় মাছগুলো সব ছোট মাছগুলোকে খেয়ে নিচ্ছে। বড় মাছগুলো সব ছোট মাছগুলোকে খেয়ে নিচ্ছে, ফলে আর ছোট মাছ নেই। রাশিয়ায় একটা ক্ষেতে এক ধরনের পোকার উপদ্রব হয়ে গিয়ে আপেল টাপেল আর হচ্ছিল না। তখন জওহরলাল নেহেরু আর এর খুব ভালো বন্ধুত্ব ছিল, রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট যিনি ছিলেন। তো সেই সময় একটা দল ওরা দেখলো যে এক ধরনের পোকা, এক ধরনের পতঙ্গ এই নাশপাতি আপেলগুলোকে নষ্ট করে ফেলছে। আবার এই পতঙ্গগুলো খায় হচ্ছে শালিক পাখি, আর রাশিয়াতে শালিক পাখি নেই তেমন। পতঙ্গ খাবার, এই যে বিশেষ পতঙ্গ, সেটা পোকাকে ক্ষতি করছে, যেটা ছোট ছোট পতঙ্গ নিয়ে বাদবাকিগুলোকে সব ফেলে দিচ্ছে। যখন বাদবাকি মাছগুলোকে সব ফেলে দেয়,
তখন কি হয়, চিংড়িটাই হলো, চিংড়িরা ওগুলো ভেড়ি কিনবে, আর অন্য ন্যাদোস, ভোলা, পাঙের বাচ্চা, নানান ধরনের সামুদ্রিক মাছ, যে সমস্ত মাছ সমস্ত তো হয়ে যাচ্ছে, আসছে না। গঙ্গায় কত মাছ পাওয়া যেত, কত গুলে মাছ ভর্তি, কিলবিল কত গুলে মাছ। আমি ছোটবেলায় দেখেছি, বাগবাজারে থাকতাম, গুলে মাছ নেই আর, এখন আসেই না। এই যে ঈশ্বরগুপ্ত ইয়ের মাছ, যে মানে তোপসে মাছ নিয়ে কত কিছু লিখে গেছে। একটা সময় বিয়ে বাড়িতে তোপসে মাছ ভাজা খাওয়া হতো ফিশ ফ্রাই এর বদলে। তোপসে মাছ বেসনে ডুবিয়ে গোটা গোটা তোপসে মাছ ভাজা। তোপসে মাছ কোথায়? তোপসে মাছ তো নেই এখন আর। এটাকে আমরা একদম শেষ করে দিয়েছি। এই যে আমি একটা গল্পের কথা বলছি, ফুল ছোঁয়ানো বলে একটা গল্প ছিল। সেখানটা আমি কেন লিখেছিলাম গল্পটা, আমি একবার বনগায় গিয়ে দেখি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো জঙ্গলের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, জঙ্গলে হামাগুড়ি দিচ্ছে। কেন জঙ্গলে হামাগুড়ি দিচ্ছে কেন? ওরা বলছে আমরা পটল চাষ করাচ্ছি, তো পটলের ওই পরাগ মিলন করানো হচ্ছে। পরাগ মিলন, প্রজাপতি নেই, ফড়িং প্রজাপতি সব মরে গেছে ওই পেস্টিসাইডস এর জন্য, এগুলো সব মরে গেছে। ফলে কি, পরাগ মিলন করার জন্য ওই বাচ্চারা ছোট ছোট আঙ্গুল দিয়ে একটা ফুল থেকে আরেকটা ফুলে, একটা ফুল থেকে আরেকটা ফুলে ওরা যাচ্ছে, এই পরাগ মিলন করাচ্ছে। সেখানে গল্পে ছিল যে একটা পোলিওগ্রস্ত বাচ্চা যে বড় হবে না কখনো, সে হামাগুড়ি, মানে ও ভালো করে হাঁটতে পারে না, সে হামাগুড়ি দিয়ে যায়। তো তাকে একজন নিতে চেয়েছিল দত্তক, সে কিছুতেই দিল না, কারণ সে হচ্ছে পরিবারের সম্পত্তি। তার কারণ এ ফুল ছোঁয়ায় ভালো। তাহলে আমরা এমন একটা সমাজ তৈরি করলাম যেখানে একজন বিকলাঙ্গ মানুষ সেই অ্যাসেট হয়ে গেল। মানে আমরা এমন একটা সমাজ তৈরি করলাম যেখানে একজন পোলিওগ্রস্ত মানুষ, তার একটা ভূমিকা কি না, পরাগ মিলন করানোর জন্য একটা এসেনশিয়াল হয়ে গেল। আমি আরেকটা গল্প লিখেছিলাম, সেটা আমার মনে পড়ছে এই ক্ষেত্রে, ক্যারাক্কাস বলে একটা কাল্পনিক। সেটা হচ্ছে এমন একটা কারখানা, তার বিষাক্ত জল এক জায়গায় জড়ো হয়, সেই বিষাক্ত জলে এক ধরনের প্রাণী তৈরি হয়ে গেল। সেই বিষাক্ত জল ছাড়া ওরকম যেই জলের মধ্যে অ্যাসিড, কিটোন, অ্যালডিহাইড, ক্ষার, হাবি জাবি, রেডিও অ্যাক্টিভিটি, সবকিছু খারাপ জিনিস আছে, সেইখানেই সেই প্রাণীর জন্ম। এবং সেই প্রাণীর চামড়া দিয়ে যদি আমরা কস্টিউম তৈরি করি, তাহলে সেই কস্টিউম হবে অ্যাসিড প্রুফ, রেডিও অ্যাক্টিভ প্রুফ, অ্যালকালি প্রুফ। পুরো কাল্পনিক, এটা একটা ফ্যান্টাসি ধরে নেই। কিন্তু মানুষের লোভ কি করলো, ওই যে ক্যারাক্কাস বিক্রি, ক্যারাক্কাসের চামড়া বিক্রি হতে লাগলো, ক্যারাক্কাসের চামড়া বিক্রি করতে লাগলো, এবং সব জায়গায় বিষাক্ত জল ছাড়া যেহেতু ক্যারাক্কাস হবে না, তাই জন্য বিষাক্ত জলের চাষ হতে লাগলো, মানে বিষাক্ত জল ফেলা হতে লাগলো। বিষাক্ত জলটাই হয়ে গেল একটা দেশের সম্পদ। সেই বিষাক্ত জলের মধ্যে ক্যারাক্কাসের চামড়া দিয়ে তৈরি হচ্ছে জুতো, ইউনিফর্ম, রেডিও অ্যাক্টিভ প্রুফ, সেই ইউনিফর্ম তৈরি হচ্ছে। এবং এমন বেশি করে ক্যারাক্কাসের চামড়া ব্যবহার হতে লাগলো, ক্যারাক্কাস প্রাণীটাই বিলুপ্ত হয়ে গেল। মানে বিষাক্ত জলের মধ্যে যেটা হলো, সেটাই বিষাক্ত, মানুষের লোভ সেটাকেও নষ্ট করে দিল। এটা একটা কাল্পনিক গল্প, এই হচ্ছে ব্যাপার। তো এই যে আমরা তাহলে আমরা কি বলছি, যে এগুলো কিছু প্রাণী টাণী তাহলে মারবো না আমরা, তাহলে ইঁদুর, বেড়াল, কুকুর প্রত্যেকেরই সমাজে ভূমিকা আছে, মারবো না। তাহলে মশা কি করবো আমরা? তাহলে কি মশাও মারবো না? যারা জৈন ধর্মাবলম্বী তারা গায়ে মশা পড়লে পরে মশা অনেকেই মারেন না শুনেছি। তাহলে মশাটা কি করব? আরে যারা মশা খেত, যে ব্যাং, আরো অন্যান্য গিরগিটি টিটিকিটি, ব্যাং ট্যাং গুলোকে তো আমরা নষ্ট করে দিয়েছি, আমরা তো শেষ করে দিয়েছি। মাছি টাছি যারা খেত, ব্যাং ট্যাং খেত প্রচুর, এই যে ব্যাং ডোবা টোবা গুলো সমস্ত ভরাট হয়ে গেছে। কল্যাণ রুদ্র একটা প্রবন্ধ আছে যে কলকাতায় কত, মহিন্দ্রা এবং কল্যাণ রুদ্র কার মনে নেই, কলকাতার একটা সার্ভে করা হচ্ছিল পুকুরের সংখ্যা কত কলকাতার চারিপাশে, এবং সেই সংখ্যা এখন কত নেই প্রায়।
80% পুকুর এবং জলা জায়গা নষ্ট হয়েছে। ফলে কি হচ্ছে, ব্যাঙের সংখ্যা একেবারে কমে গেছে। ব্যাঙ কমে গেছে বলে মশাও বেড়ে গেছে। তেচোকা মাছগুলো যেগুলো ছিল সেই মাছগুলো মশা খেত। তাহলে যখন একটা প্রাণী পেস্ট হয়ে যায়, মানে যা সাধারণভাবে যা দরকার তার থেকে যখন বেড়ে যায়, তখন তো তাকে মারতে হবেই। আমরা কি পোলিওর ইয়েকে, ব্যাকটেরিয়া, ওই ভাইরাসগুলোকে মারিনি? আমরা কি কলেরা নিধন করিনি? কলেরা নিধন তো করেছি। এগুলো তো দরকার হচ্ছে, তাই জন্য করেছি। তো একটা ব্যাপার হচ্ছে যে এইখানে ব্যাপারটা হচ্ছে যে জীববৈচিত্র্য যেটা যে বলছি, সেখানে কোনো প্রাণী মারবো না, সেটার থেকে একটু সরে এসে যেগুলো আমাদের দোষেই যেগুলো সংখ্যা বেড়ে গেছে, মশার সংখ্যা যতটুকু হওয়া উচিত, ব্যাঙ বেড়েছে বলে মশা বেড়েছে, সুতরাং মশা মাছি কিছু কিছু তাই বলে সাপ কিন্তু কম, সাপ কিন্তু পেলেই মারবো না। এবারে ব্যাপারটা হচ্ছে কি, একটা সম্পূর্ণভাবে আমাদের একটা বৈজ্ঞানিক চিন্তাধারা আমাদের মাথায় রাখতে হবে। এইটা ভীষণ রকম দরকার। একটা দামি একটা বড় স্কুল, একটা ওখানে পড়তে অনেক পয়সা কড়ি লাগে, ওদের বাস টাস আছে। সেই বাস একটা যাচ্ছে, সেই বাস থেকে কি করলো, আমি দেখলাম আমার সামনে একটা ছেলে একটা জলের বোতল টাক করে ছুঁড়ে ফেললো। সেখানে আমার স্টপেজে দু একজন লোক নামছিল, বাচ্চা ছেলে নামছিল। আমি তখন বাসে উঠে জিজ্ঞেস করলাম, এই জলের বোতলটা কে ফেলেছে? তখন একজন বললো যে ফেলেছে। কেন এখানে ফেললে কেন? বললো রাস্তায় তো ফেললাম। আমি বললাম বাহ, এটা তুমি স্কুলে ফেলতে পারতে, তোমার স্কুলের বারান্দায় ফেলতে পারতে, তোমার স্কুলের ক্যাম্পাসে ফেলতে পারতে, তুমি ওটা ফেললে না, কিন্তু রাস্তায় ফেলে দিলে। এই যে রাস্তায় ফেলা যায়, এই ব্যাপারটা কিভাবে আমাদের মাথায় চড়ে এসেছে আমি জানি না। এই যে রাস্তাগুলো যখন যেখানে রাস্তায় সব ফেলা যায়, রাস্তায় বালি ফেলা যায়, রাস্তায় প্রমোটাররা পাথর কুচি ফেলে দিচ্ছে, রাস্তায় যাওয়া যায় না, হাঁটা যায় না, ফুটপাথ গুলো নষ্ট হয়ে গেছে। আমার তো এখন রাস্তায় বেরোতে ভয় করে রীতিমতো। এই হর্ন আর মাইক, কীর্তন, বক্তৃতা, মন্দিরের ঘন্টার ধ্বনি, যে যেমন খুশি হর্ন মারছে, সমস্ত একসঙ্গে। আগে একটা এটা ছিল, গীতানাথ গাঙ্গুলি আর আমাদের এই ভগবতী প্রসাদ বাবু, আমার মনে হচ্ছে 80 শেষের দিকে এরকম একটা পলিউশন কন্ট্রোল বোর্ড তৈরি এরকম একটা হয়েছিল। একটা পলিউশনের রাস্তা, একটা শব্দের একটা করে দিয়েছিল। এটা ভালো রকম বললেন বাবু, জানেন এটা, সেটা একেবারে কেউ মানে না। যখন যত ডেসিবেলের ব্যাপার নাই, আর ডিজে বক্স গুলো কি মারাত্মক, কি অসুস্থ করে দেয় আমাদের। এগুলো সমস্ত সবাই যে যার মতন জোরে হচ্ছে, একটা জায়গায় মিটিং হচ্ছে তো সমস্ত এলাকা জুড়ে পরপর মাইক। এখান থেকে আমি জানি না কি করে আমরা এখান থেকে নিশ্চয় পাবো। এতে করেই তো যে বায়োডাইভার্সিটি যদি বলি, এই যে রাস্তায় এর সাথে ডাইরেক্ট সম্পর্ক নেই, কিন্তু ইনডাইরেক্ট সম্পর্ক আছে। রাস্তায় পরপর যে সমস্ত রেস্টুরেন্ট গুলো হচ্ছে, রেস্টুরেন্টের হাঁড়িগুলো রান্নাগুলো রাস্তায় ফুটপাতে হয়। রাস্তায় হাঁটতে গেলে গরম লাগে রীতিমতন। বিরিয়ানি তৈরি হচ্ছে, মোগলাই পাউডার তৈরি হচ্ছে, সমস্ত কিন্তু ভেতরে নয়, রাস্তার ধারে এরকম করে ওখানে তৈরি হচ্ছে। এবং এই গরমের মধ্যে কোথায় থাকবে? আমি একটা মিষ্টির দোকানে এসে সকালবেলায় এসে ওই বাসি কিছু খাবার কাক টাককে দিতে, এখন আর কাক আসে না। অনেকে আছে, আমি সরকারের কাছে শুনেছি কি সকালবেলায় উঠে ও কিছু দেয়, পায়রা খাওয়ায়, পায়রাকে খেতে দেয়। এখন আর পায়রা আসে না। পায়রা আসবে কি করে? সব খোপ গুলো তো পায়রা থাকে, তো সব কোনো পাড়ায় তো এত মাল্টি স্টোরিড বাড়ি হয়ে গেছে, সেই মাল্টি স্টোরিড বাড়িতে তো আর খোপ নেই। খোপ বলে কিছু তো নেই, সমস্ত দেশটাই বাক্স। তার মধ্যে থাকবে কি করে? আমরা পায়রাও ধ্বংস করে দিয়েছি। আমাদের স্কুল থেকে স্কুল থেকে যে একটা পরিবেশ দিবস বলে পালন করা হলো, মিটিং হলো, এই যে এখন দলে দলে সমস্ত এসছে সবাই, এইটা কিন্তু
এইখানে শুধু এলে শুনলাম আর চলে গেলাম, এটা হলে পর তো হবে না। আমাদের একটা সত্যি সত্যি বৈজ্ঞানিক চিন্তা আমাদের মাথার মধ্যে নিতে হবে, সেটা করতে হবে। সেখানে স্কুলের মাস্টারমশাইদের অনেকটাই ভূমিকা, গার্জিয়ানদের অনেকটাই ভূমিকা, এবং আমাদের রাষ্ট্রের অনেকটাই ভূমিকা। আমি 1970 সালের কথা, 1970-এর শেষে 77-78 সাল, তখন থেকে আমি খাবারের রং নিয়ে একটা অদ্ভুত চেষ্টা করে চলেছিলাম। এই যে খাবারের রং, বিরিয়ানি, বোঁদে, অমুক তমুক এইসব জায়গায় মেটালিন ইয়েলো বলে একটা রং দেওয়া হয়, সেই রংটা অত্যন্ত ক্ষতিকারক একটা রং। তারপর রোডামিন মানে লাল রং দেওয়া হয়। যে কোনো বাজারে গেলে দেখবেন একটা ড্রামের মধ্যে লাল রঙের একটা রং বলে তার মধ্যে ওই মানে লোটে মাছ আর ওই ভোলা মাছ এগুলোকে চোয়ানো হচ্ছে। বেশ কিছু গ্রাম আছে তাদের প্ল্যাটফর্মের মধ্যে রাঙা আলুগুলোকে নিয়ে রং করে দিয়ে শুকিয়ে দেওয়া হচ্ছে। এগুলো আমরা কি করছি? আমরা এমন বোকা, আমরা যখন রাস্তায় লাল আলু কিনছি তখন লাল আলুর রংটা দেখছি যে রঙিন বুঝতে পারছি না। বাজার কমিটি কিছু বলছে না যে এরকম রং করো না, মাছগুলোকে এরকম রঙে রাঙিও না। তো এতে করে কি হচ্ছে? আমাদের রংগুলো তো আমরা খাচ্ছি, পেটের মধ্যে তো যাচ্ছে, কি হচ্ছে তো জানি না, ওসব কিছু ছেড়ে দিন। আমাদের কিছু সিম্বায়োসিস বলে একটা ব্যাপার আছে, পারস্পরিক বোঝাপড়া। আমাদের পেটের মধ্যে, অন্ত্রের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের হজম করায়। এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা মেরে ফেলছি হাবিজাবি জিনিস খেয়ে। আমরা যখন মানে অনিয়ন্ত্রিতভাবে অ্যান্টিবায়োটিক খাই, আমাদের ওই মানে সমস্ত ব্যাকটেরিয়াগুলোর মধ্যে প্রয়োজনীয় ব্যাকটেরিয়াগুলোও মরে যায়। তারপর আবার তৈরি হয়, আস্তে আস্তে হয়তো তৈরি হয়, কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। এই যে এইগুলোকে কে রোধ করবে? এই সাধারণ 70 সাল থেকে, যেটা আমি 70-এর দশক থেকে 50 করে, আমার এখন 74 বছর বয়স চলছে, আমি তো কিছু দেখতে পেলাম না কোনো সেই রকম কোন একটা পরিবর্তন। আমি ছোটবেলায় যেমন আখমারাইয়ের দেখেছি, আখের রস বিক্রি হয়, একটা এরকম করে হ্যান্ডেল মেরে সেই মানে আখ দিয়ে দিচ্ছে, তার আরেক সাইড থেকে রস বেরোচ্ছে, একটা ন্যাকড়ার মধ্যে সেই রস ছাঁকা হচ্ছে, তার মধ্যে মাছি ঠকঠক করছে। সেইভাবে আজও আখের রস বিক্রি হয়। কাটা ফল যেমন বিক্রি হচ্ছে, কাটা ফল, পেঁপে টেপে হ্যান ত্যান এগুলো কাটা হলো, আর বাঁ হাতে একটা বালতি আছে, বালতি থেকে এরকম করে জলটা দিল, পেঁপে, শাঁকালু, আপেল, আনারসের মধ্যে সেই জলটা পড়লো, একটা কাঠি দিয়ে দিল। ঠিক একই রকম ভাবে সেই দশকের পর দশক সেই ফল বিক্রি হচ্ছে। অথচ অন্য কোনো প্রদেশে কিন্তু ঠিক এইভাবে ফল বিক্রি হয় না। আমি দেখেছি এরকম আখের রস যেটা বিহারেও নেই, এইভাবে আখের রস আজও পর্যন্ত এই একই রকম ভাবে আখের রস বিক্রি হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে? হাসপাতালগুলোতে চাপ হচ্ছে, নানান ধরনের পেটের রোগ হচ্ছে, এই হাসপাতালগুলোতে অনর্থক চাপ হচ্ছে। আমরা আরেকটু যদি সচেতন হই, এই পরিবেশের সঙ্গে, এই যে বায়োডাইভার্সিটির সঙ্গে এই পরিবেশ রক্ষা একই সাথে ওতপ্রোতভাবে জড়িত। কত বলবো, এই যে একটা জিনিস আমার এখানে ভালো লাগলো, এখানে যে কাঁচের বোতল দেওয়া হয়েছে, প্লাস্টিকের বোতল দেওয়া হয়নি। যখন যেখানে যাই সভা সমিতিতে, আমরা জানি যে আপনারা যখন বিয়ে বাড়ি আপনাদের উৎসব করবেন, আপনারা কি করেন? এখন আর সেই বদলে প্লাস্টিকের বোতল করে দিয়ে দিচ্ছেন এক একটা। এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকের বোতল, জল অপচয় হয়, সবাই পুরো বোতল খায় না, কেউ 1/3, কেউ হাফ খায়, খেয়ে ফেলে দেয়। এই প্লাস্টিক গুলো আমাদের পরিবেশের পক্ষে একটা বিরাট বার্ডেন। প্লাস্টিক মাটির মধ্যে যাচ্ছে, কেঁচো তৈরি হচ্ছে না, মাটির মধ্যে ব্যাকটেরিয়া গুলো যেটা ন্যাচারাল গ্রোথ সেগুলোকে বাধা দিচ্ছে, সুয়ারেজ সিস্টেমকে নষ্ট করছে, এগুলোকে রিসাইকেল করা যাচ্ছে না প্লাস্টিক গুলোকে। এবং জলটা তৈরি করার জন্য যে জল, এই প্লাস্টিক আবার বোতল তৈরি করার জন্য তো কেমিক্যাল যায়, মানে পেট্রোলিয়াম প্রোডাক্ট লাগে, তার জন্য তো বিদ্যুৎ লাগে। আবার বিদ্যুৎ তৈরি করার জন্য কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে,
কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। আমরা যত প্লাস্টিক ব্যবহার করব তত বেশি পরিবেশ দূষণ করব সব দিক থেকে। তো বায়োডাইভার্সিটি, এখানে দেখলাম যে কাঁচের বোতল দিয়েছে, যার যতটুকু জল দরকার ততটুকু জল নেবে, কিন্তু আমরা কি করি, জলের বোতলের ব্যবহার করছি। এগুলো তো আমরা অত্যন্ত ভুলভাল কাজ করছি। এগুলোকে আমাদের দেখতে হবে মনে প্রাণে, এগুলোকে আমাদের মানে এটা আমাদের চেতনার মধ্যে রচিত করে নিতে হবে। তাহলে আমরা পরিবেশ বাঁচাতে পারবো, আমাদের আগামী সন্তানদের বাঁচাতে পারবো, আগামী প্রজন্মকে আমরা আরেকটু সুখে রাখতে পারবো। নমস্কার। অনেক ধন্যবাদ স্যার, দারুণ, সব ভেজাল খাচ্ছি। নামথিং পোখরি, যেখানে স্যালামান্ডার রয়েছে, টুংলু ধোত্রে, যেখানে মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে। আপনারা যদি সিঙ্গলিলা ফরেস্টের মধ্যে দিয়ে গিয়ে এখন সান্দাকফু পৌঁছে যান, দেখবেন সেখানে ডিজে বক্স চলছে। না, সবকিছুই আমরা হতাশ হয়ে যাব না। আজকে আমাদের শপথ নেওয়ার দিন, কারণ পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র্য পর্ষদ শুরুতেই মাননীয় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি যে কথাগুলো বলেছেন, যে বায়োট্যুর যেমন হচ্ছে তেমনি সিড ব্যাংক যেগুলো রয়েছে, পর্ষদের যে ওয়েবসাইট যেটা রয়েছে একটু যদি আপনারা নোট করে নেন, www.wbb.wb.gov.in। জানুয়ারি মাস থেকে ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড তারা নিউজ লেটার তৈরি করেছে, ত্রৈমাসিক নিউজ লেটার। কোন স্কুলে বায়োডাইভার্সিটি পার্ক কোথায় তৈরি হয়েছে, বাটারফ্লাই পার্ক কোথায় তৈরি হয়েছে, সিড ব্যাংক কোথায় রয়েছে, কোন কোন বায়োট্যুর রয়েছে, এসবই কিন্তু আপনারা পাবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা তৈরি করতে পারি, তাহলেই তো তারা আমাদের পরিবেশকে আরো ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারবে। www.wbb.wb.gov.in। এবারে আমরা শুনবো আমাদের মধ্যে যেহেতু উপস্থিত রয়েছেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, আমরা শুনবো তার কথা। ওনার কথা আমরা শুনবো। নমস্কার। সবাই যারা আজকে এখানে এসেছেন এবং আজকের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করছেন, আমি সকলকে অন্তরের শ্রদ্ধা জানাই। ছোটরা অনেকে আছো, তাদের অনেক স্নেহ, অনেক ভালোবাসা। আজকে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস, এবং সেই দিবস উদযাপনে আমাদের যে বায়োডাইভার্সিটি বোর্ড আছে তাদেরই উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। মঞ্চে এই বোর্ডের সম্মানীয় চেয়ারম্যান, তিনি আগেই তার বক্তব্য রেখেছেন, আমিও খানিকটা শুনেছি, অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন। শ্রীযুক্ত দেবনাথ মহাশয় তিনি রয়েছেন এখানে। আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রোশনি সেন, অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ, এই মঞ্চে রয়েছেন। পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান সম্মানীয় কল্যাণ রুদ্র মহাশয় রয়েছেন এখানে। একটু আগেই তার সুচিন্তিত মতামত রেখেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন স্বপ্নময় চক্রবর্তী। এখানে তৃপ্তি সাহা সহ আমাদের অন্যান্য আধিকারিকরা রয়েছেন। আর সঞ্চালক, আমি একটু আগেই রোশনিকে বলছিলাম যে যিনি সঞ্চালন করছেন তিনি বিভিন্ন জায়গায় সঞ্চালন করেন, বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালন করেন, এবং আজ থেকে নয়, বহুদিন ধরে আমি অনেক দপ্তরের সঙ্গে তার এই সঞ্চালনের কাজ দেখার সুযোগ পেয়েছি। এবং দক্ষতার সাথে সঞ্চালন করলে একটা অনুষ্ঠান আরো সমৃদ্ধি লাভ করে, এটা কিন্তু তিনি বুঝিয়ে দেন। আমার তার প্রতিও শ্রদ্ধা। জীব বৈচিত্র্য দিবস, আমার আগের বক্তারা আপনাদের কাছে উল্লেখ করেছেন যে আমাদের যদি বাঁচতে হয় তাহলে বাকি যে জীবরা রয়েছে
তাদেরকে সঙ্গে নিয়ে বাঁচতে হবে। হ্যাঁ, স্বপ্নভয় বাবু বলেছেন কিছু জীব আছে যারা ক্ষতি করে আমাদের। সবকে নিয়ে বাঁচা মানে যাদের ছাড়া আমাদের বাঁচার পথ সুগম হবে না, সেই জীবগুলিকে সংরক্ষিত করা, বাঁচিয়ে রাখা, এটা আমাদের কর্তব্য। একলা আমরা বাঁচতে পারবো না, উনিও এ কথা বলেছেন। জীব বৈচিত্র্য যে পর্ষদ আমাদের রয়েছে, আজকে যারা এই অনুষ্ঠান করছে, তারা অত্যন্ত দক্ষতার সাথে এই সংরক্ষণের দিকে নজর রেখে বিভিন্ন কাজ করছেন। রাজ্যব্যাপী এই কাজ হচ্ছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। একটু আগেই আমার আগের বক্তারা বলেছেন কত রকম চাল ছিল, এখন কত রকম চাল হয়েছে, আবার সেই চালগুলিকে আরো সংরক্ষিত করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখানে আর একটা আউটলেট তৈরি হচ্ছে। অর্থাৎ চাল, তার সাথে সাথে অন্যান্য যে বস্তুগুলি আছে সেগুলিকে রাখার দায়িত্ব, সংরক্ষণ করারও দায়িত্ব আছে। মেডিসিনাল প্লান্টস থেকে শুরু করে অন্যান্য যে বস্তুগুলির থেকে আমাদের জীবনের যাত্রাটা আরো ভালো হয়, আমরা সুস্থভাবে বাঁচতে পারি, যে যতদিনই বাঁচি না কেন সুস্থভাবে বাঁচতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে এই কাজগুলি করা হয়। খুব সুন্দর করে আমি যখন শেষের দিকে এসেছি, চেয়ারম্যান বলছেন আমি শুনছিলাম যে ফুল তার নিজের সৌরভ, ফ্র্যাগনেন্স তার নিজের জন্য করে না, আমরা যাতে সেই ঘ্রাণটা দিতে পারি তার জন্য হয়। সূর্য সে তার আলো বিচ্ছুরণ করে না তার নিজের জন্য। আমার জীবনযাত্রাকে সঠিক রাখতে প্রতিদিন আমি তার থেকে যাতে শক্তি লাভ করি, জীবনকে এগিয়ে নিয়ে যেতে, আরো যেন বাঁচি, আরো যা দরকার আমার শরীরের জন্য সেটা যেন পাই, তার জন্য সে প্রতিদিন উঠছে, তার আলোর বিচ্ছুরণ হচ্ছে। এগুলো আমাদের মনে রাখতে হবে, এবং মনে রাখে বলেই আজকে এই পর্ষদ এই কাজগুলি করার চেষ্টা করছে। আমি আবারও ধন্যবাদ জানাই। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে আমাদের হেরিটেজ সাইট 47টি সারা ভারতবর্ষে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট রয়েছে, যার মধ্যে 10টি আমাদের এখানে এই রাজ্যে 10টি আছে, এবং তার প্রত্যেকটিকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমরা জানতামই না, আসলে বলতে কোনো অসুবিধা নেই, এই দপ্তরের সাথে যুক্ত হবার আগে আমারও ধারণা ছিল না যে এতগুলি হেরিটেজ সাইট, বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট আমাদের রয়েছে। তো আমাদের সেগুলিকে আরো বেশি প্রচারের দিকে নিয়ে যেতে হবে, যাতে সবাই জানতে পারেন, বুঝতে পারেন যে কেন এদের সংরক্ষণ করার দরকার, কেন এরা আমাদের হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত হয়েছে এই জায়গাগুলো, সেগুলো সম্পর্কে আরো বেশি যাতে মানুষ জানতে পারেন, সেই দিকে আমাদের আরো মনোনিবেশ করতে হবে। এবং সাথে সাথে এই সংরক্ষণের দিকগুলিকে যে বাড়াতে হবে এবং আরো বেশি ভাবনার মধ্যে নিয়ে আসতে হবে, সেটাও নিজেদের অন্যান্য প্ল্যান তৈরি করে সেগুলো করতে হবে। আমি অনুরোধ করব, এখানে রোশনি সেন রয়েছেন এবং আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান রয়েছেন, সঙ্গে সঙ্গে আমাদের এই বায়োডাইভার্সিটি বোর্ডের চেয়ারম্যান রয়েছেন। আমি অনুরোধ করব যে আরো বেশি এই যে শিক্ষা কথা বলছিলেন, যে আমরা গিয়ে স্কুলে স্কুলে করতে পারি, প্রজাপতি পার্ক করতে পারি, করতে তো পারি, তো আমাদের একটুখানি কোঅর্ডিনেট
করতে হবে শিক্ষা দপ্তর এবং ট্যুরিজম দপ্তরের সাথে। আমি আগেও এটা ভাবছিলাম যে বলবো যে ট্যুরিজম দপ্তর এবং শিক্ষা দপ্তর একসাথে, এবং আমাদের এই পরিবেশ দপ্তর এবং দুটি বোর্ড একসাথে যদি বসে আমরা এই কোঅর্ডিনেশনটা করতে পারি, সমন্বয়টা করতে পারি, তাহলে স্কুলে স্কুলেও যে ভাবনাটা ভেবেছেন এটা অত্যন্ত ভালো ভাবনা, সেইখানে আমরা পৌঁছতে পারি এবং মানুষকে দেখাতে পারি। আমাদের একটু পাবলিসিটিটা কম, আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আরো বেশি পাবলিসিটিটা করতে হবে। অ্যাওয়ারনেস করতে গেলে পাবলিসিটি করতে হবে, সেইটা আরেকটু বেশি আমাদের সেই দিকে মনোনিবেশ করতে হবে। যেটা স্বপ্নময় বাবু বলছিলেন যে এটা যদি আমরা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবার জন্য পদক্ষেপগুলো আরো বেশি দৃঢ় করি, তাহলে মানুষ হয়তো বুঝতে পারবেন কোনটা করার দরকার, কোনটা করার দরকার নয়। কেন যে মাছ কমে যাচ্ছে, কেন ছোট মাছ কমে যাচ্ছে, অনেক মানুষ জানেন না তো কেন কমছে, আমরা দেখছি তো। আমি এক্ষুনি বলছিলাম যে গুলে মাছ আগে খেতাম, এখন গুলে মাছ বাজারে পাওয়া যায় না। তা এই যে কমছে এটা তো ঘটনা। তো এই ঘটনার পেছনে কারণগুলো যদি আমরা নিজেরা জানি তাহলে হবে না, আমাদের মানুষের কাছে পৌঁছতে হবে। তো আরো বেশি পাবলিসিটি আমাদের করতে হবে, সেটা যে কোনো মাধ্যমের যে কোনো মাধ্যমকে সামনে রেখে আমরা কোনটা করব সেটা আলোচ্য বিষয়, সেটা আলোচনা করে দপ্তর ঠিক করবে। সুতরাং আপনাদের কাছে আমার এটাই আবেদন, আসুন সবাই মিলে এই জীববৈচিত্র্য দিবসে আমরা একসঙ্গে শপথ নিই, অঙ্গীকার করি যে আমরা এই বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখবো। এরা না থাকলে আমাদের জীবনও কিন্তু বৈচিত্র্য লাভ করবে না। এদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এগিয়ে যেতে হবে। যত রকমের পরিবেশ দূষণ আছে সেগুলো থেকে আমাদের এই বাতাবরণকে মুক্ত করতে হবে। সুতরাং এটাকে যদি আমরা মুক্ত না করতে পারি, আমরা পরের প্রজন্মের কাছে কিন্তু একটা অন্য আমাদের যে ভূমিকা সেটা সঠিকভাবে আমরা দেখাতে পারবো না। ওদের কাছে তো আমাদের একটা দায়িত্ব আছে, ওদের প্রতি দায়িত্ব, কর্তব্য সব আছে। সুতরাং সেখানে একটা ভালো পরিবেশ তৈরি করে যাওয়া, দূষণ মুক্ত একটা রাজ্য তৈরি করা। আমরা রাজ্যের কথাই বলবো কারণ রাজ্যের মধ্যে সীমাবদ্ধ আছি বলে, কিন্তু আন্তর্জাতিক দিবস ফলে সারা পৃথিবী আজকে ভাবছে, আমরাও ভাববো। খালি মাত্র একদিন বললে হবে না, সারাটা বছর ধরে আমাদের এই চিন্তাকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব এবং আরো বেশি পাবলিসিটির দিকে নজর রাখবো, যাতে এই সচেতনতা মানুষের মধ্যে আমরা পৌঁছে দিতে পারি। আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক শ্রদ্ধা জানাই। আমরা পরিবেশ দপ্তর এবং এই দুটি বোর্ডকে সঙ্গে নিয়ে আরো মানুষের যাতে জীবনযাত্রাকে সুগম করতে পারি সেই দিকে নজর রাখবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের বলছি, আমি আমার অফিসারদের বলছি, কিন্তু আসলে নিজেকেও সচেতন করছি যে আমাকেও এই কাজের সাথে আরো বেশি যুক্ত হয়ে আরো ভালোভাবে যাতে মানুষকে আমরা সেবা দিতে পারি সেই কাজটা আমাদের করতে হবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো পরিবেশের মধ্যে ভালোভাবে জীবনযাপন করবেন, এটাই আজকে কামনা করি। সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। একটি অনুরোধ রয়েছে যারা দাঁড়িয়ে আছেন, ছাত্রছাত্রী যারা আছেন, আপনার পাশের লোককে যদি একটু বসতে দেন, একটু যদি বদল করে নেন তাহলে খুব ভালো হয়। যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে একটু বসার সুযোগ করে দিতে পারলে, আমাদের ছোট্ট বন্ধুরা যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ রইল। একটু যদি আমরা ফ্ল্যাশব্যাকে ফিরে যাই,
আজকে 2025-এ দাঁড়িয়ে আছি 2017-তে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে স্বপ্নময় চক্রবর্তী মহাশয় তার কথার মধ্যে দিয়ে যেমন বলেছেন, আমরা প্রস্তর যুগ, তাম্রযুগ, লৌহ যুগ পার হয়ে এখন আমরা প্লাস্টিক যুগে রয়েছি, প্লাস্টিক রাস্তায় ফেলছি। সেই প্লাস্টিক চলে যাচ্ছে মাটিতে, মাটিতে জল পৌঁছাচ্ছে না। আসলে ঊষর মুক্তির কথা ভাবা হয়েছিল 6টি জেলার 472টি গ্রাম পঞ্চায়েতে 2000-টিরও বেশি ক্ষুদ্র জলবিভাজিকাকে কেন্দ্র করে। তার মধ্যে ঠিক তার আগের বছর 2016-তে যে ঝর্ণা ধারা যেটি রয়েছে সেগুলোকেও রক্ষা করার কথা বলা হয়েছিল। এই মুহূর্তে কালিম্পংয়ে 103টি ঝর্ণা ধারা 45টি জিপিতে তারা কিন্তু বাঁচিয়ে রাখা হয়েছে। শুধুমাত্র বৃষ্টির জল নয়, বৃষ্টির জলে সেগুলো রিচার্জ হচ্ছে এবং সারা বছর ধরে জল যাতে পাওয়া যায় তার প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র প্রথম দিকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট গ্যারান্টি স্কিম এবং তার সঙ্গে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তারা নয়, এখন এককভাবে কালিম্পং ডিস্ট্রিক্ট যেমন করছে, দার্জিলিং তারাও কিন্তু নিয়েছে যাতে পাহাড়ের সমস্ত ঝর্ণা ধারা তাদেরকে রক্ষা করা যায়, সারা বছর যাতে জল পাওয়া যায়। আর সেই লক্ষ্যেই যে গাছের কথা বলা হচ্ছিল, কালিম্পং জেলাতেই লাসপাতে, পানিসাজ, চিলাউনি এই গাছগুলোকে সেখানে রাখা হচ্ছে যাতে মাটি থেকে তারা জল টেনে আনতে পারে, মাটিকে ধরে রাখতে পারে। সেই প্রয়াসই করে যাচ্ছে পোচক স্প্রিং ম্যানেজমেন্ট কমিটি। কেন বলছি? আসলে জীববৈচিত্র্য পর্ষদ বেশ কয়েক বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে এবং সমষ্টিগত উদ্যোগে যেখানে জীববৈচিত্র্যের সম্ভার রক্ষিত হচ্ছে তাদেরকে সম্মাননা জানাচ্ছেন, পুরস্কৃত করছেন। এবছর 2025-এ সেই পুরস্কারে সম্মানিত হচ্ছে কালিম্পং জেলার লাভা ব্লকের গিদ্দাবলিন গ্রাম পঞ্চায়েত। সেখানে রয়েছে পোচক স্প্রিং ম্যানেজমেন্ট কমিটি, যেখানে মূলত মহিলারাই তারা এই কাজে রয়েছেন এবং তারা কাজ করে চলেছে নিরন্তরভাবে, যার ফলে আজকে কিন্তু কালিম্পংয়ের 103টি ঝর্ণাধারা সেগুলো কিন্তু প্রায় বেশিরভাগ সময় সেখানে জল রয়েছে। আমাদের মাননীয় মন্ত্রীকে আমরা অনুরোধ জানাবো যে পুরস্কার তুলে দেওয়ার জন্য। আমরা অনুরোধ জানাবো পোচক স্প্রিং ম্যানেজমেন্ট কমিটির তরফে এখানে উপস্থিত রয়েছেন মার্গারেট ক্ল্যাপচা এবং যশোধরা ঠাকুরি। আপনাদের দুজনকে আমরা মঞ্চে আসার জন্য আমরা আহ্বান জানাবো। প্রজেক্ট স্প্রিং ম্যানেজমেন্ট কমিটি তারা পাচ্ছে, এই কমিটি তারা জীববৈচিত্র্যের যে সংরক্ষণ, তাদের যে ঝর্ণা ধারা যেগুলো রয়েছে, প্রাণের ধারা পুনরুজ্জীবন করে দিচ্ছেন। শ্রীমতী মার্গারেট লেপচা এবং শ্রীমতী যশোধরা ঠাকুরি গিদ্দাবলিং গ্রাম পঞ্চায়েত থেকে লাভা ব্লকের তারা এসেছেন। একটু করতালিটা আরেকটু দীর্ঘস্থায়ী হলে ভালো লাগবে। খুব বড় একটা মনাস্ট্রি আছে। অনেক ধন্যবাদ। এবারে ব্যক্তিগত উদ্যোগে 2025 সালে যে মানুষটি পুরস্কৃত, কিছু অরূপ মাস্টারকে মনে হয় প্রাইজ দেবো, গাছ চাইলাম যখন তারা দিল না, ডেকেছে প্রাইজের জন্যও ডাকতে পারে। 2025 সালে ব্যক্তিগত উদ্যোগে যে মানুষটি পুরস্কৃত হবেন সে মানুষটি 1965 সালে কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু অ্যানাটমির গন্ধ তার সহ্য হয়নি। 1966 থেকে 69 পর্যন্ত প্রেসিডেন্সি কলেজে জুলজি নিয়ে পড়াশোনা করেছেন। সেই মানুষটি, যে মানুষটির ব্যক্তিগত পরিসরে তার 4 বিঘা জায়গা রয়েছে, যেখানে 200-রও বেশি গাছ রয়েছে, 250-রও বেশি স্পিসিস রয়েছে, সে মানুষটির বাড়িতে যদি আপনারা যান সেখানে বাদুড় যেমন রয়েছে, সাপ রয়েছে দরজার সামনে, ভয় পাবেন না। কোনো সাপ হয়তো আহত হয়েছিল, সেই সাপটিকে তার বাড়িতে নিয়ে এসছেন। এবং নিন্দুকেরা বলে যে সেই মানুষটি নাকি নুন ছাড়া আর কিছু কেনেন না, কারণ তার ওই 4 বিঘে জায়গার মধ্যে সমস্ত কিছুই গাছগাছালি রয়েছে। সেই মানুষটি শ্রী সোমনাথ দাস অধিকারী মহাশয়, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো।
2025 সালে জীববৈচিত্র্য সম্মাননা তাকে প্রদান করা হবে বায়োডাইভার্সিটি ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ডের তরফে। যে মানুষটি বিএমসি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের যে বিএমসি রয়েছে সেই বিএমসির কাজ তিনি যেমন করছেন, শুধু পটাশপুরই নয়, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় যে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি রয়েছে সেখানে যেমন কাজ করছেন। মাননীয় মন্ত্রী পিবিআর এর কথা বলেছিলেন, এখন সমস্ত জায়গায় সেখানে পোস্ট পিবিআর এর কাজ চলছে। আমার মনে হয় 1947 সালে ফেব্রুয়ারি মাসে জন্ম, তাই তো সোমনাথ বাবু? 1947 সাল সোমনাথ বাবু, প্রায় 78 বছর বয়স। তার হাতে 2025-এর জীববৈচিত্র্য পর্ষদের যে পুরস্কার, সেই পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী মহাশয়। পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীকে তিনি উদ্বুদ্ধ করেছেন এই জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে। এবং সোমনাথ বাবু যেখানে থাকেন তার পাশ দিয়েই বেগো নদী রয়েছে, বাগুই নদী রয়েছে। সেই বাগুই নদীর পাশে যে সমস্ত মানুষ রয়েছে তারা কিভাবে চালাচ্ছে, তাদের জীবন সংগ্রাম করছে, সমস্ত কিছুই কিন্তু তিনি তার নথি ইতিমধ্যেই জমা দিয়েছেন বেশ কয়েক বছর আগে। কোথায় জমা দিতে হয় স্যার আপনাদের? এবারে জীববৈচিত্র্য পর্ষদ তারা ক্লাস 8 থেকে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের মধ্যে সারা রাজ্য জুড়ে যে কম্পিটিশনের ব্যবস্থা করেছিল, যেখানে ব্লক লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেলে উঠে এসেছে, সেই স্টেট লেভেল পোস্টার ড্রয়িং কম্পিটিশন 2025-এর যে বিষয় ছিল, থিম ছিল, মূল ভাবনা ছিল লাভ দ্য নেচার। প্রথম পুরস্কার আমরা তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার পাচ্ছে কুমারী দিশিতা গড়াই, জয়কৃষ্ণপুর নেহরু বিদ্যা ভবনের ছাত্রী, পশ্চিম মেদিনীপুর। কুমারী দিশিতা গড়াইকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। কুমারী দিশিতা গড়াই শ্রী অনিরুদ্র মাইতি এবং শ্রী অরিত্র বিশ্বাস দুজনকে আমরা কাছাকাছি থাকার অনুরোধ জানাচ্ছি। কুমারী দিশিতা গড়াই, জয়কৃষ্ণপুর নেহরু বিদ্যা ভবনের ছাত্রী, পশ্চিম মেদিনীপুর থেকে, তার হাতে সার্টিফিকেট এবং স্মারক তুলে দিচ্ছেন এবং সেই সঙ্গে 2000 টাকার একটি চেক। হ্যাঁ, এর প্রাইজ মানিও থাকে 2000 টাকা। দ্বিতীয় হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল, তারপর হাওড়া জেলার শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় এর শ্রী অনিরুদ্র মাইতি, দ্বিতীয় পুরস্কার। অনিরুদ্র মাইতিকে মঞ্চে আসার জন্য আমরা আহ্বান জানাবো। দ্বিতীয় পুরস্কার এদের পোস্টারগুলো তোমাদের আমার ইউটিউব আর ইনস্টাতে আছে। এরা যে পোস্টারগুলো এঁকেছে আচ্ছা, ফেসবুকে ফটো দিয়ে দেবো, আমি পরে পোস্ট করবো, ফটোগুলো দিয়ে দেবো এদের আঁকাগুলো। এই যে দেখাচ্ছে পিছনে আঁকাটা, এইটাও এঁকেছে। ওয়াও, সো কালারফুল এন্ড সো অরিজিনাল। প্রথম মুর্শিদাবাদ জেলার রামনগর হাই স্কুলের ছাত্র শ্রী অরিত্র বিশ্বাস। আমার মনে হয় অরিত্র গত বছরও তৃতীয় হয়েছিল ঠিক এই একই কম্পিটিশনে মনে হয়। এই ছবিটা এঁকেছে, কি সুন্দর। I got the theme, বুঝে গেছি। আমাদের বর্ডার করে কত জায়গা নষ্ট। এবারে স্টেট লেভেল ফটোগ্রাফি কম্পিটিশন 2025-এর যারা পুরস্কার পাচ্ছেন, এটা ওপেন টু অল ছিল, সর্বসাধারণের জন্য। তৃতীয় শ্রী সুশোভন দাস মুর্শিদাবাদের,
শ্রী সুশোভন দাস, কিশোর দাস এবং শুভঙ্কর বর্ধন প্রত্যেকেই আমরা মঞ্চের কাছাকাছি থাকার অনুরোধ জানাবো। মঞ্চে আহ্বান জানাচ্ছি মুর্শিদাবাদ জেলার শ্রী সুশোভন দাস, তৃতীয় স্টেট লেভেল ফটোগ্রাফি কম্পিটিশন 2025 তৃতীয় শ্রী সুশোভন দাস। এই যে একটা বাঁদর মাথা বেছে দিচ্ছে একটা মানুষের, তার সিম্বায়োসিস দেখাচ্ছে। এদের কিছু রুলস আছে, ওয়েবসাইটে দেওয়া আছে। দ্বিতীয়, এটা বাদরের মালিক হবে। দ্বিতীয় দক্ষিণ 24 পরগনার শ্রী কিশোর দাস। স্টেট লেভেল ফটোগ্রাফি কম্পিটিশন 2025-এ দ্বিতীয় শ্রী কিশোর দাস, দক্ষিণ 24 পরগনা। গলা চুলকাচ্ছে, গলা গা চুলকাচ্ছে, কিন্তু এটা একটা আলিঙ্গন। ওমা পিছনেটা কে? ওমা পিছনে বোধহয় এ রয়েছে, বাগরোল। ওর মধ্যে আটকে দিয়ে গেছে, বাঘ আছে। বাঘ না বাগরোল? ওই হলো বিড়াল 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 না, এই মানে আমাদের যে স্টেট অ্যানিমালটা মেছো বিড়াল, ওইটা আমাদের স্টেট অ্যানিমাল তো মেছো বিড়াল। দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন শ্রী কিশোর দাস, দক্ষিণ 24 পরগনা। দারুণ ছবি তুলেছে এইসব। সার্টিফিকেট এবং স্মারক তার হাতে তুলে দিলেন মাননীয় মন্ত্রী। প্রথম পুরস্কার পাচ্ছেন কুচবিহারের শ্রী শুভঙ্কর বর্ধন। শ্রী শুভঙ্কর বর্ধন। প্যাঁচা উঠছে, ফিল্টার দেওয়া আছে, রাতের বেলা তোলা। ও পায়ে মাছ, আচ্ছা আচ্ছা, শিকারও আছে, আচ্ছা আচ্ছা, তাই জন্য ভ্যালু বেড়েছে। এবারে রয়েছে বই প্রকাশ। আপনারা ইতিমধ্যেই জানেন যে পর্ষদ বিভিন্ন মেঠো বই তারা তৈরি করেছেন, যেগুলি কাউন্টার থেকে আপনারা আজকেও সংগ্রহ করতে পারেন। পবিত্র বনখণ্ডের কথা আজকে আমাদের বিভিন্ন আলোচকদের কথায় উঠে এসছে যে বিভিন্ন ঠাকুর থান, সতীমার থান, জাহের থান, পীর বাবার মাজার যেগুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জীব বৈচিত্র্য সেখানে সম্ভার থাকে, এবং সেই সম্ভারকে টিকিয়ে রাখার জন্য তার নথিভুক্তিকরণ যেমন হয়েছে এবং সংরক্ষণ কিভাবে হচ্ছে, কিভাবে করা দরকার, কতটা প্রয়োজন, এই সবকিছু নিয়ে সেক্রেড গ্রোভস অফ ওয়েস্ট বেঙ্গল ভলিউম 1 আজকে প্রকাশিত করবেন আমাদের সম্মানীয় অতিথিরা। এবছর সেক্রেড গ্রোভস অফ ওয়েস্ট বেঙ্গল ভলিউম 1 যে প্রকাশিত হতে চলেছে তাতে পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং উত্তর 24 পরগনা জেলার যে পবিত্র বনখণ্ড রয়েছে সেগুলি বিস্তারিত হবে আলোচিত হয়েছে এখানে। Sacred Groves of West Bengal Volume 1। এই বইটা পেলে কিউআর করে বাড়ি পাঠানো। শেষ কোটায় দিয়েছে স্যার 2:15 স্যার। পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর 24 পরগনা জেলার যে পবিত্র বনখণ্ডগুলো রয়েছে এই নিয়ে আমারও সেগুলি এই বইতে আলোচিত হয়েছে। পয়সা দেবো হাতে নেবো, টেনশন। তো ওইখানেই ছিলাম, সব কাউন্টারে ঘুরছিলাম। হ্যাঁ, আমার এটা একটা ছবি লাগবে স্যার, এটা ধরুন না, আমার ছবি তুলে দিন না, একটা বড় করে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ জলার রাজ্য, খাল, বিল, নদী, পুকুর, দহ আমাদের এই পশ্চিমবঙ্গেই আছে। আর সেখানে যখন এত কিছু রয়েছে সেখানে তো মাছেদের সম্ভার থাকবেই, হারিয়ে যাচ্ছে না, আছে। আমাদেরকে প্রয়োজন শুধুমাত্র সেগুলোকে টিকিয়ে রাখার। আর পর্ষদের উদ্যোগে সেই জেলা ভিত্তিক মাছেদের বৈচিত্র্যের নথিভুক্তিকরণের কাজ হয়েছে, এবং সেই লক্ষ্যে ফিশ ডাইভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইলাস্ট্রেটেড হ্যান্ডবুক ভলিউম 1 আজকে প্রকাশিত হতে চলেছে। ফিশ ডাইভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইলাস্ট্রেটেড হ্যান্ডবুক ভলিউম 1। কলই মাছ বাড়িতে ডান দিকে একটা কলই মাছ, ডান দিকে কলই, ডান দিকে বা থেকে
উপরটা বলবো, নিচেরটার নামটা ভুলে গেছি। খলসে নিচেরটা খলসে না, না এটা আমার একটু লাগবে। ফিশ ডাইভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান ইলাস্ট্রেটেড হ্যান্ডবুক ভলিউম 1 প্রকাশিত হলো। আমরা যা মাছ খাই চালানি মাছ খাই। এবারে সব শেষে যে কথা আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় বলেছিলেন যে আমাদেরকে জানানো দরকার, আমাদের পশ্চিমবঙ্গে যে হেরিটেজ সাইটগুলো রয়েছে সেগুলোকে জানানো দরকার। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একদম উত্তরে পার্বত্য অঞ্চল, তরাই টুয়ার্ডস গ্যাঞ্জেটিক প্লেন্স, যেখানে ল্যাটেরাইট জোন এবং তার নিচে যেখানে আমাদের সুন্দরবন রয়েছে, সবকিছু মিলিয়ে সেখানে 10টা যে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট রয়েছে তার উপরই একটি ডকুমেন্টারি তৈরি হয়েছে। পরিবেশ দপ্তর, পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্য পর্ষদের সুপারিশে পশ্চিমবঙ্গে যে 10টি জীববৈচিত্র্য হেরিটেজ সাইট রয়েছে সেগুলিকে নিয়ে একটি বাংলার প্রাণের গৌরবে একটি ছোট্ট ডকুমেন্টারি ফিল্ম তৈরি হয়েছে। এবারে সেটি প্রদর্শিত হবে। দুজন আছে। ও স্যার, একটু সামনের সারিতে যারা রয়েছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের সম্মানীয় অতিথিদের জন্য একটু যদি সামনের রোটি একটুখানি ছেড়ে দেওয়া যায়। ধন্যবাদ। কতক্ষণে ডকুমেন্টারি হবে? বসো বসো বসো, যতক্ষণে দাদা আসছে বসো। মনে নড়ে না, রেকর্ড হচ্ছে। একটু স্টেজের দায়িত্বে যারা রয়েছেন একটু আসার জন্য অনুরোধ জানাবো। স্যার কোনো দেবে, প্যাকেট দেবে নাকি? প্যাকেট দিলে তো ভালো। বসলে মুশকিল আছে, টানুন তো স্যার, ওটলা গুছাই দেবো, যেমন গেল মনে লড়ে না, মানে নড়ছ। আমি এখন কাকুর কাছে যাবো, অনেক কাজ আছে, তাহলে অনেকগুলো কাজ নিয়ে আনি। আপনি ভিডিও করো? অনেক কাজ করে আমি ইনস্টাতে হয়ে যাবে। অপরূপা এই পশ্চিম বাংলা, প্রকৃতি এখানে ব্যক্ত বিস্ময়। পাহাড়, নদী, অরণ্য, সমুদ্র
তার নয়ন ভুলানো রূপে যেন বাংময় বিপন্নতা তৈরি করে। এই বাংলার প্রকৃতিতেই বিশ্ব প্রকৃতি যেন তার সমস্ত প্রাণকে বেঁধে রেখেছে এক সুরে, একে অপরের সঙ্গে সম্পর্কিত করে। যে প্রাণের বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে না পারলে আমাদের বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে উঠবে। তাই এই জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের প্রাণের তাগিদেই। পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের সুপারিশক্রমে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তর এ রাজ্যের প্রাণের প্রাচুর্য ও বৈচিত্র্যের ঐতিহ্যবাহী 10টি অঞ্চলকে জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান হিসেবে চিহ্নিত করেছে। বন দপ্তর এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেগুলি সংরক্ষণের বিশেষ ব্যবস্থাও করেছে। কারণ পরিবেশের বিভিন্ন উপাদান দিয়ে যেসব বৈচিত্র্যময় বাসস্থান তৈরি হয় তার অনুষঙ্গে প্রাণীর প্রজাতির উন্মেষ ঘটে এবং তা লালিত পালিত হয়। মানুষের জীবনে বৈচিত্র্য আছে, কিন্তু আরো অনেক জীব আছে, যেমন গাছপালা, যেমন আমাদের বিভিন্ন প্রজাতি, যেমন মাইক্রোবস, সব নিয়ে কিন্তু এই জীব বৈচিত্র্যের সম্ভার। আর তাদের বাসস্থান সেটাও কিন্তু এই জীব বৈচিত্র্যেরই একটা অংশ। সারা দেশে 47টি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট আছে, আর বাংলায় 10টি আছে, অর্থাৎ 47টির মধ্যে 10টি। তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য সেটা সংরক্ষণ করার যে আমাদের ওপর একটা কর্তব্য বর্তায়, সেটা নিয়েও আমাদের সচেতনতা তৈরি করতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবে এদের সংরক্ষণের চিন্তা করেন, আর আপনারা সবসময় তার উপর আস্থা দেখিয়েছেন তার চিন্তাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এদের সংরক্ষণ করলে আমরা নিজেদেরও কিন্তু সংরক্ষিত এবং আরক্ষিত রাখতে পারবো। তাই পরের প্রজন্মের কাছে একটা বাসযোগ্য পৃথিবী তৈরি করে যেতে হবে, একটা বাসযোগ্য বাংলা তৈরি করে যেতে হবে। এটাই তো আমাদের দৃঢ় অঙ্গীকার। আমরা জানি আপনারা সবসময় আমাদের সঙ্গে থেকেছেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। পথ সুগম হোক নতুন প্রজন্মের, ভালোভাবে বাঁচুক নতুন পরিবেশে। রাজ্য সরকারের পরিবেশ দপ্তর বায়োডাইভার্সিটি বোর্ডের অর্থাৎ পর্ষদের সহযোগিতায় একটি তথ্যচিত্র তৈরি করেছে। দেখলে বুঝবেন যে আমাদের সম্ভার কতটা, আমরা কতটা সমৃদ্ধ। আপনাদের দেখানোটাই তো আমাদের মূল কর্তব্য। সেই কর্তব্যের দিকে তাকিয়েই আমাদের দপ্তর এই কাজটা করেছে। আপনারা সকলে আসুন, সবাই দেখুন, সবাই হাতে হাত মিলিয়ে সমন্বয় তৈরি করে আমরা ওই সচেতনতা গড়ে তুলি আগামী প্রজন্মের জন্য। এবার দেখে নেব সেই ঐতিহ্যবাহী 10টি স্থান। দার্জিলিং জেলার উত্তরে নেপাল সীমান্ত অঞ্চল টংলু। প্রকৃতি এখানে সূর্যের 7 রং গায়ে মাখে। উচ্চতা প্রায় 10,070 ফুট বা 3,070 মিটার। এখানকার আর্দ্র নাতিশীতোষ্ণ আবহাওয়া এই অঞ্চলকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। দার্জিলিং ফরেস্ট ডিভিশনের টংলু ফরেস্ট রেঞ্জের 230 হেক্টর আয়তনের এলাকা জুড়ে রয়েছে বিরল ও বিলুপ্ত প্রায় ঔষধি উদ্ভিদের বিশাল সম্ভার। এই অনন্য বায়ুমণ্ডলীয় অবস্থানে রয়েছে 254টি প্রজাতির ঔষধি গাছ, যার মধ্যে একোনিটাম, কুতকি, রডোডেনড্রন প্রভৃতি উল্লেখযোগ্য। একোনিটাম থেকেই তৈরি হয় হোমিওপ্যাথি চিকিৎসার অতি পরিচিত ওষুধ। এখানকার ঔষধি গাছগুলির মধ্যে 5টি সংকটাপন্ন, 3টি বিপন্ন এবং 2টি সুরক্ষিত নয় এমন প্রজাতির। টংলু ফরেস্টের 230 হেক্টর জায়গাকে মেডিসিনাল প্লান্ট কনজারভেশন এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিরল বা দুষ্প্রাপ্য এবং সংকটাপন্ন ঔষধি উদ্ভিদের এই বিশেষ বাসস্থানটি তাই একটি জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান। এ সমস্ত ঔষধি উদ্ভিদের কয়েকটি প্রজাতি শুধুমাত্র এই অঞ্চলেই দেখতে পাওয়া যায়। মেঘের মাথা ছুঁয়ে থাকা অরণ্য অঞ্চলে অস্তরাগের সূর্য যখন রং ছড়ায়, গোটা টংলু তখন যেন স্বপন লোকের মায়াপুরী।
কাঞ্চনজঙ্ঘার কোলে অরুণ আলোয় জেগে ওঠা অঞ্চল ধোত্রে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮৫৫০ ফুট। এখানেই রয়েছে ধোত্রে মেডিসিনাল প্লান্ট কনজারভেশন এরিয়া। দার্জিলিং ফরেস্ট ডিভিশনের ধোত্রে ফরেস্ট রেঞ্জের অন্তর্গত এটি। বিরল প্রজাতির ঔষধি উদ্ভিদের বাসস্থানের জন্যই এই অরণ্য এত আদৃত, বিশেষ করে টেক্সাস ওয়ালিচিয়ানা এবং টেক্সাস বাক্কাট্টা উদ্ভিদের জন্য। এই উদ্ভিদের নির্যাস ট্যাক্সল ক্যান্সারের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। রয়েছে রডোডেন্ড্রনের বিভিন্ন প্রজাতি, যা প্রাণদায়ী ওষুধ তৈরিতে কাজে লাগে। এছাড়া সূর্য চোয়ানো আলোর এই অরণ্যে আছে নানা দুষ্প্রাপ্য ও সংকটাপন্ন ঔষধি বৃক্ষ ও লতাগুল্ম। তাই অরণ্যের ১৮০ হেক্টর এলাকাকে জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। বন দপ্তরের সহযোগিতায় পরিবেশ দপ্তরের জীববৈচিত্র্য হেরিটেজ কমিটি এই অরণ্যাঞ্চলের সংরক্ষণের দায়িত্ব পালন করে। যখন সূর্য পাটে নামে, তখন কমলা রঙা আলো বুকে নিয়ে কাঞ্চনজঙ্ঘা যেন এই জীবনদায়ী অরণ্যকে নীরবে পাহারা দেয় নিরবধি। দার্জিলিং জেলার কার্শিয়াং ব্লকের গ্রাম সিটং। কমলালেবুর জন্যই সিটং এর খ্যাতি বেশি। এই সিটং এই রয়েছে নামথিং পুকুরি, ১১.৯১ একর আয়তনের জলাভূমি ও সংলগ্ন অঞ্চল। হিমালয়ান সালামান্ডারদের বাসভূমি। জুরাসিক যুগ থেকেই এই পৃথিবীতে সালামান্ডারদের বাস। এরা দেখতে টিকটিকির মতো, কিন্তু উভচর। বিবর্তনের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ এই বিরল প্রজাতির প্রাণীটি। ফলে নামথিং পুকুরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান। নামথিং পুকুরির এই অংশে সালামান্ডাররা বর্ষাকালে প্রজনন ও বংশবৃদ্ধি করে। জল কমে গেলে এই পুকুরিতে তাদের দেখা মেলা ভার। তবে এই সময়ে পুকুরি অঞ্চলের প্রাণীর বৈচিত্র্য চোখ মেলে দেখবার মতো। পুকুরিকে ঘিরে রয়েছে পাইন, ধুপি ও অন্যান্য গাছগাছালির অরণ্য। ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত সিংকনা গাছ এই অরণ্যের গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। তাই নামথিং পুকুরি অঞ্চল প্রাণের ঐতিহ্যে উজ্জ্বল এক সংরক্ষিত স্থান। জেলা কুচবিহার। এই জেলারই সদর শহর কুচবিহার। শহরে রয়েছে সাগর দিঘির মতো জলাশয়, যাকে ঘিরে শহরের প্রাণ বৈচিত্র্যে মুখর। শুধু কুচবিহার শহর নয়, সারা জেলা জুড়ে ছড়িয়ে আছে রাজ পরিবারের স্মৃতি। বানেশ্বরে, এখানে বানেশ্বর, জটিলেশ্বর, এখানে শিব মন্দিরও আছে পুরো অরণ্যের মধ্যে। এবং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কুচবিহার 2 নম্বর ব্লকে বানেশ্বর শিব মন্দির।
এই মন্দিরকে ছুঁয়ে আছে একটি সুপ্রাচীন জলাশয়, যেটি বানেশ্বর সিদ্ধিকি নামে পরিচিত। কুচবিহারের রাজা নৃপেন্দ্রনাথ এই দিঘিটি খনন করান। 1.65 একর আয়তনের এই জলাশয়ে বিলুপ্তপ্রায় কচ্ছপ নিলসনিয়া নিগ্রিকান্স বা ব্ল্যাক সফট শেল টার্টল দের বাস। স্থানীয়দের কাছে প্রাণীটি ভগবান বিষ্ণুর কুর্ম অবতার মোহন নামে পরিচিত ও পূজিত হয়। আয় 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 মোহন আয় 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 মোহন আয় আয় আয়। আমরা গেছি এই মন্দিরে, সবাই যায়, কুচবিহার শহরেই আছে। কথিত আছে কোচবিহারের রাজা কচ্ছপের এই প্রজাতিটিকে ত্রিপুরা থেকে নিয়ে আসেন। শিবদিঘি মূল আশ্রয়স্থল হলেও আশপাশের জলাশয়গুলিতে এদের অবাধ বিচরণ, বিশেষ করে প্রজননের সময়ে। স্থানীয় মানুষজন মোহনকে দেবতার জ্ঞানে শ্রদ্ধা করেন, রক্ষাও করেন। কচ্ছপ সুরক্ষায় শিবদিঘি জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান হিসেবে চিহ্নিত হয়েছে এবং গঠিত হয়েছে বায়োডাইভার্সিটি হেরিটেজ কমিটি। ফলে ধর্মীয় মাহাত্ম্যের সঙ্গে রক্ষিত হচ্ছে জীববৈচিত্র্য। বীরভূম জেলার ইলামবাজার অঞ্চল মূলত গন্ডোয়ানা ভূখণ্ডের রাজমহল ট্র্যাপের অন্তর্গত। যুগ যুগ ধরে এখানকার ভূমি নানা বিবর্তনের মধ্যে দিয়ে পরিবর্তিত হয়েছে। ঢেউ খেলানো লাল মাটির এই মালভূমি বিভিন্ন লৌহ আকরিক দ্বারা গঠিত, যা জুরাসিক যুগের আগের ইতিহাস বহন করে। মাটির উপর শুষ্ক পর্ণমোচী অরণ্যের বাস্তুতন্ত্র আর মাটির নিচে উটফসিল বা কাষ্ঠল জীবাশ্ম জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর বিভিন্ন ইকোসিস্টেম ও জীববৈচিত্র্যের কি পরিবর্তন ঘটেছিল তারও সাক্ষ্য বহন করে। প্রায় 150 থেকে 200 লক্ষ বছর আগে এই এলাকায় বিশাল পর্ণমোচী ও আংশিক পর্ণমোচী অরণ্য ছিল। অতিকায় বৃক্ষের বনভূমি সেই সময় এই এলাকায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমে অবলুপ্ত হয়ে জীবাশ্মে পরিণত হয়। এই অঞ্চলে অতিবৃষ্টির পরিবেশ পরিবর্তিত হয়ে শুষ্ক পরিবেশে রূপান্তরিত হলে ক্রমশ শুষ্ক পর্ণমোচী অরণ্য গড়ে ওঠে। ইলামবাজার ব্লকের আমখই গ্রাম চৌপাহাড়ির শাল জঙ্গল দিয়ে ঘেরা। জঙ্গল লাগোয়া অঞ্চলে আদিবাসীদের বাস। আর এই আমখই গ্রামেই প্রায় 10 হেক্টর জুড়ে এই ফসিল পার্ক। এই এলাকাতেই সবচেয়ে বেশি উট ফসিলের সন্ধান মেলে। তাই সংগৃহীত উট ফসিল নিয়ে এই ফসিল বেদে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উদ্যোগেই তৈরি হয়েছে এই উট ফসিল পার্ক। মানে কয়লা হয়নি, কিন্তু তার আগের অবধি ফসিল হয়ে গেছে। বা না না না, দুটো আলাদা স্টেপ, কয়লা ফসিল দুটো স্টেপ আলাদা। এই উদ্যোগের উদ্দেশ্য ফসিল বেড সংরক্ষণ করা, ভ্রমণার্থী ও ছাত্রছাত্রীদের মধ্যে প্রাকৃতিক বিবর্তন, শিক্ষাগত ও পরিবেশ মূল্য প্রচার করে সচেতনতা বাড়ানো এবং এলাকার আদিবাসী মানুষের জীবিকার ব্যবস্থা করা। এই পার্কটা প্রথমেই হওয়ার থেকেই কিন্তু আমি কাজটা করি। এই কাজ করতে করতে অনেক অভিজ্ঞ আমার হয়েছে। ফসিল পাওয়া গেছিল ওই পুকুরটাতে, ওই পুকুরটা কাটতে কাটতে ওই ফসিলগুলি পাওয়া যায়। এই হচ্ছে ন্যাচারাল কালার। এইরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন পুকুরের নিচের থেকে এরকম কালার পাওয়া যাচ্ছে। এ রং সাংঘাতিক রং আছে, এইরকম 5-6 রকমের কালার পেয়েছে। এই মাটির কালারে আছে, এই আকাশের কালারে আছে, আর এই যে একটা কালার দেখছেন। ফসিল পার্কটি মূলত শাল অরণ্যের অংশ। এখানকার বাস্তুতন্ত্র এবং ক্রমবিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণ ও
ও যথাযথ সুরক্ষা দেওয়ার জন্য উটফসিল পার্ককে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট ঘোষণা করেছে পরিবেশ দপ্তর। আমরা এরকম অনেক ফসিল হায়দ্রাবাদে দেখেছি। সবাই চিনত কোম্পানি বাগান নামে। 1934 সালে ব্রিটিশ আমলে প্রায় 100 একর এলাকা জুড়ে তৈরি হয়েছিল এই স্টেট হর্টিকালচারাল রিসার্চ স্টেশন। আজ সেটি জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান। কারণ নদিয়া জেলার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের 97.88 একর এলাকা গঙ্গার পলিমাটি দিয়ে গঠিত, উর্বর, যা উদ্যান পালনের উপযুক্ত, উদ্ভিদ বৈচিত্র্যে পরিপূর্ণ এবং প্রাণীর আশ্রয়ে উজ্জ্বল। এখানে রয়েছে 12 হেক্টর এলাকা জুড়ে 50টি জাতের 200 আম গাছ, 3 হেক্টর জুড়ে 60টি জাতের 1000 পেয়ারা গাছের বাগান, 5টি লেবু জাতীয় ফল। এছাড়া আছে জামরুল, তেঁতুল, চালতা, ফলসা, কামরাঙা, সবেদা প্রভৃতি ফলের গাছ ও অন্যান্য দুষ্প্রাপ্য ঔষধি বৃক্ষ ও লতা। তার মধ্যে উল্লেখযোগ্য হল অশোক, আমলকি, কুচ্চি, বাসক, হরিতকি, শ্বেতচন্দন, রক্তচন্দন, বরুণ, বেল প্রভৃতি। দেশীয় প্রজাতির গাছের মধ্যে রয়েছে বট, অশ্বত্থ, কুসুম, যজ্ঞডুমুর, মহুয়া, পারুল ইত্যাদি। বিভিন্ন প্রকার মশলা, সুগন্ধি এবং বাহারি ফুলের প্রজাতিরও দেখা মেলে এখানে। এই উদ্যানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তর। এই উদ্যান বিভিন্ন উদ্ভিদ সম্ভারে ও বিস্তৃত পত্রছায়ায় অসংখ্য কীটপতঙ্গ, প্রজাপতি, পাখি প্রভৃতিকে লালন করে চলেছে। এখানে পাখির ক্লান্ত পাখায় সন্ধ্যা নামে। নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের গোবরা অঞ্চলে হুগলি নদীর ওপর 2টি চর পাশাপাশি গড়ে উঠেছে। মূলত বালি ও পলি দিয়ে চর দুটি গঠিত। 2টি চর জুড়েই নল, কাশ, বেনা ও নানা প্রকার ঘাস ঝোপ তৈরি করেছে। এখানে আবার করে যাওয়াও যায়। কিনারের কোনো কোনো অংশ জল কাদা, নদীর তল থেকে উঁচু, আবার চরের থেকে খানিকটা নিচু। এই জায়গাগুলো পাখিদের নিরাপদ খাদ্য সংগ্রহের আশ্রয়স্থল। এই চরে শিমুল, হিজল, পিটালি প্রভৃতি গাছ, লতা ও গুল্ম নানা পাখি ও বন্যপ্রাণের বাসস্থান তৈরি করেছে। এখানে লালমুনিয়ারা বাসা বাঁধে, নতুন প্রজন্মের জন্মও দেয়। এছাড়া শতাধিক প্রজাতির স্থানীয় ও পরিযায়ী পাখির দেখা মেলে এখানে। আবার 116 একর আয়তনের জনবসতিহীন চর দুটি বিপন্ন ও সংকটাপন্ন বেশ কিছু প্রাণীর বাসভূমি। চর দুটির সংরক্ষণ ও ভবিষ্যৎ সুরক্ষার কথা ভেবেই জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই চরের আশেপাশে ডলফিনেরা খেলা করে, ফলে বৈচিত্র্য ও ঐতিহ্য আরো বর্ণময় হয়ে ওঠে। চরবালি ডাঙা, চিল্কিগড়। ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড়ে প্রায় 60 একর এলাকা জুড়ে রয়েছে কনক অরণ্য। অরণ্যের কেন্দ্রস্থলে রয়েছে সুপ্রাচীন কনক দুর্গা মন্দির। আনুমানিক প্রতিষ্ঠাকাল 1475 খ্রিস্টাব্দ। তবে বর্তমানের মূল মন্দিরটি 1937 খ্রিস্টাব্দে পুনর্নির্মিত হয়। মন্দিরকে ঘিরে যে পবিত্র বনখণ্ড রয়েছে তা 500 বছর ধরে সামাজিক ও ধর্মীয় রীতিনীতির মাধ্যমেই সংরক্ষিত। পবিত্র এই বনের পাশ দিয়ে বয়ে চলেছে ডুলুম নদী। এই অরণ্যে রয়েছে উদ্ভিদের 433টি প্রজাতি, যার মধ্যে বহু সুপ্রাচীন বৃক্ষ রয়েছে। নানা জাতের কাষ্ঠল, লতা ও গুল্মের বিচিত্র সমাহারে এ অরণ্য নিজস্ব বৈশিষ্ট্য ও প্রাচীনত্বকে ব্যক্ত করে। গাছের গায়ে দেখা যায় লাইকেন, যা বলে দেয় এখানকার বাতাস দূষণমুক্ত। লাইকেন একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে, বায়ো ইন্ডিকেটর। রয়েছে নানা ঔষধি গাছের সম্ভার এবং অনেক বিলুপ্তপ্রায় উদ্ভিদ। এই বনখণ্ডটি কাষ্ঠল, লতা ও বৃক্ষের নিবিড় সমাহারে আচ্ছাদন তৈরি করে গহন অরণ্যের রূপ পেয়েছে। সারা অরণ্য জুড়ে ছড়িয়ে আছে কয়েকটি ছোট ছোট মন্দির ও শিবলিঙ্গ। পাশ দিয়ে বয়ে চলা ডুলুং নদী এখানকার প্রকৃতিকে যেন পূর্ণতা ও পবিত্রতা দিয়েছে। অসংখ্য প্রাণ এই অরণ্য ও নদীকে আশ্রয় করে বাঁচে, ফলে কনকরণ্য জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান। এখানে আঁকাবাঁকা পথে অরণ্যে ভ্রমণের ব্যবস্থা আছে, কিন্তু জীববৈচিত্র্যের বাসস্থানের মধ্যে প্রবেশ নিষেধ। এলাকাটি জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান ঘোষণা হবার পর স্থানীয় প্রশাসন চিল্কিগড় কনক দুর্গা পবিত্র বনখণ্ড অরণ্য অঞ্চলকে প্লাস্টিক মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। কনক অরণ্যকে পরিবেশের সমস্ত ক্ষতিকারক প্রভাব মুক্ত রাখতে বায়োডাইভার্সিটি হেরিটেজ কমিটি আন্তরিকভাবে সচেষ্ট। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের মধ্যে দিয়ে বয়ে গেছে হলদি নদী। তেরোপীক্ষার কাছে হলদি নদীতে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে একটি চর, যা হলদি চর নামে পরিচিত। বালি ও পলি দিয়ে তৈরি চরটির আয়তন 15 একর। হলদি নদীতে জোয়ার ভাটা চলে, ফলে তার প্রভাব এই চরে দেখা যায়। জোয়ারের জলে ভেসে আসা নানা অঙ্কুরিত বীজ চরে আটকে গিয়ে তৈরি করেছে ম্যানগ্রোভের নিবিড় অরণ্য। পেয়ারাবানি, জাতবানি, কেওড়া, খলসি, গেওয়া প্রজাতির ম্যানগ্রোভ রয়েছে এই অরণ্যে। এছাড়া বনজুই, ঝুমকলতা, গুলঞ্চলতা, হরকচ প্রভৃতি উদ্ভিদ ও লতাগুল্ম এই অরণ্যকে এক অদ্ভুত আচ্ছাদন দিয়েছে। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও লতার এই সহাবস্থান এই চরকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। চরের পরিধি বরাবর নদী ও স্থলভাগের কিনারায় রয়েছে কাশ, খাগড়া, বেনাঘাস প্রভৃতির ঘন বেষ্টন, যা চরের ভাঙনকে আটকে চরকে সুরক্ষিত রাখে।
এই চরটি পানকৌড়ি ও শামুকখোল পাখিদের সাম্রাজ্য। অসংখ্য পানকৌড়ি তাদের সন্তান সন্ততিদের নিয়ে সুখনীর রচনা করেছে। বেশ কিছু বন্যপ্রাণ রয়েছে এই চরে, তাদের পদচিহ্ন এই চরে তাদের নিত্য বিচরণকে নিশ্চিত করে। প্রকৃতি ও প্রাণের বৈচিত্র্যকে সুরক্ষা দেওয়ার জন্যই এই চরকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট ঘোষণা করেছে পরিবেশ দপ্তর। পশ্চিমবঙ্গের দক্ষিণের স্থলভূমি যেখানে বঙ্গোপসাগরে এসে মিশেছে, সেখানেই বিরামপুর বাগুড়ান জলপাই। নিত্য জোয়ার ভাটায় সিক্ত এই মিলনভূমির বালুকা বেলা। বিভিন্ন বালুবন্ধনকারী লতা আর কাঁটা ঘাস তাদের শিকড় বা মূল বিস্তার করে ছোট থেকে বড় বালিয়াড়ি তৈরি করে। বালিয়াড়ি আর কেয়াঝো যেন স্থল সীমানার অতন্দ্র প্রহরী। নানা লতাগুল্ম দিয়ে ঘেরা এই বালিয়াড়ি এক বিশেষ বাস্তুতন্ত্র। বালিয়াড়ির সামনেই সমতল আর্দ্র বালুভূমি। সমুদ্রে জোয়ার এলে ভেসে আসে নানা প্রাণী, শামুক, ঝিনুক। কেউ ফিরে যায় সমুদ্রে, কেউ রয়ে যায় শুকনো তটভূমিতে। তা থেকে তৈরি হয় অনুখাদ্য। আর এই অনুখাদ্যে ভরপুর আর্দ্র বালুভূমি এক অনন্য বাসস্থান হয়ে উঠেছে নানা প্রজাতির কাঁকড়ার, বিশেষ করে লাল কাঁকড়ার। এরা প্রত্যেকে অত্যন্ত পরিশ্রমী। নিপুণভাবে বালুমাটি তুলে প্রত্যেকে নিজেদের জন্য গর্ত গৃহ তৈরি করে। এদের বাসস্থান এই গোটা তটভূমিকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। দিনের নির্ধারিত সময়ে লাল কাঁকড়ারা সমুদ্র স্নানে যায়। এই সমুদ্র তটে লাল কাঁকড়া ও পাখিদের স্নান খুবই নান্দনিক ও মনোরম। আরো আছে ছোট কাঁকড়ার প্রজাতি ডটিলা। অন্যান্য ছোট ও মাঝারি প্রজাতির কাঁকড়ারাও একইভাবে এই সমুদ্র সৈকতে বাসগৃহ বা গর্তগৃহ রচনা করে এবং একই অনুখাদ্য খেয়ে বেঁচে থাকে। তবে প্রজাতি চেনা যায় এদের গৃহের আশপাশের নকশা দেখে। সমুদ্র তটের পিছনে বালিয়াড়ি ও কাঁটাঝোপের জঙ্গলে নানা বন্যপ্রাণ ও পাখিদের বাস, এক বিচিত্র বাস্তুতন্ত্র। এই সমুদ্র উপকূলের বৈচিত্র্যপূর্ণ জীবজগতের বাস্তুতান্ত্রিক গুরুত্ব অপরিসীম। তাই এটি জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান। বাংলার এই মনোহরা প্রাকৃতিক বৈচিত্র্য, প্রাণের প্রাচুর্য শুধুমাত্র চোখের শান্তি কিংবা প্রাণের আরাম নয়, এ হলো যথা অর্থে বাসযোগ্য বসুন্ধরার সম্পদ। উদ্ভিদ, অণুজীব, প্রাণী সকলেই এ পৃথিবীর অংশীদার। শুধু সরকারের একার পক্ষে একে রক্ষা করা সম্ভব নয়।
বাংলার পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত এই জীব সম্ভারের ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদের সবার।